খান বাড়িতে আজ বিয়ের তোড়জোড় চলছে। রাতে গায়ে হলুদ, পরের দিন বিয়ে। 4 বছর পর খান বাড়ির বড় ছেলে আহিয়ান খান বাড়ি ফিরেছে। বিয়েটা তারই হবে। বিয়েটা তার স্বপ্নের প্রেয়সীর সাথে নয়, তারই মায়ের ঠিক করা অন্য এক পাত্রীর সাথে। এই বিয়েতে আহিয়ানের মত থাকা না সত্ত্বেও তাকে বাধ্য হয়ে বিয়েটা করতে হচ্ছে। কারণ আহিয়ানের ঘসেটি বেগম রুপিমা বলেছে তার ঠিক করা মেয়ের সাথে বিয়ে না করলে তিনি নিজ দায়িত্বে আত্মহত্যা করিবেন। একদিকে তার ভালোবাসা আর অন্যদিকে তার মা। কোন দিকে যাবে ভেবে না পেয়ে মায়ের কথাতেই রাজি হয়েছে আহিয়ান। মুখ দিয়ে রাজি হয়েছি বললেও মনে মনে চলছে অন্য প্ল্যান। আহিয়ান বলল, মা তুমি কি আগের জন্মে ঘসেটি বেগম ছিলে, নাকি ঘসেটি বেগমের চাচাতো মামাতো ফুফাতো বোন ছিলে? কেন আমার বাচ্চা বউটার সাথে এমন ষড়যন্ত্র করছো বলো তো? তুমি কি চাও না আমি সুখে শান্তিতে থাকি? মা বলল, একদম বাজে কথা বলবি না আহিয়ান। একদিনেই ওই মেয়ে তোর মাথা খেয়ে ফেলেছে। এর জন্যই বারণ করেছিলাম ওই মেয়ের সাথে দেখা করতে যাস না। দুনিয়া উল্টে গেলেও আমি ওই মেয়েকে ছেলের বউ হিসেবে মানব না। আমি চাই তুই সুখে থাক। এই জন্যই মিথিলার সাথে তোর বিয়ে ঠিক করেছি। আহিয়ান বলল, চুপ করো তো মা। এত এত খাবার থাকতে সে কেন আমার মাথা খেতে যাবে? কোন দুঃখে? তুমি যেমন দুনিয়া উল্টে গেলেও আমার সুন্দরী বাচ্চা বউটাকে মানবে না, আমিও তেমন ভূমিকম্প হয়ে গেলেও দুনিয়া ধ্বংস হয়ে গেলেও তবুও ওই বল্টু মেয়েটাকে কখনোই বিয়ে করব না। মা বলল, অসভ্যের মতো কথা বলবি না আহিয়ান। তুই তো মিথিলার দিকে একবার ভালোভাবে তাকালিও না। তাহলে বলছিস কিভাবে মিথিলা মেয়েটা সুন্দর না? আমি তোকে সাফ সাফ বলে দিচ্ছি আহিয়ান, তুই এই বিয়ে না করলে আমি গলায় কলসি বেঁধে পানিতে ঝাঁপ দেবো। আহিয়ান বলল, আমার হয়েছে যত জ্বালা। এতদিন পর বাড়ি এসেও শান্তি নেই। কই ভাবলাম আমার পুরনো বউটাকে আবার ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে বাচ্চা কাচ্চার বাপ হবো, কিন্তু তুমি সেটা হতে দিলে না। এখন মনে হচ্ছে তোমাকে ঘসেটি বেগম নাম দেওয়াটা আমার সার্থক হয়েছে। তোমাকে মরতে হবে না মা। আমি নিজেই কচু গাছের ফাঁস লাগিয়ে পরপারে চলে যাব। এই জীবন রেখে কী লাভ? মা ছেলের মাঝেই ঘরে ঢোকেন আহিয়ানের বাবা আনোয়ার খান। মা ছেলের মধ্যে যে কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি চলছে তা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছেন তিনি। এই বিয়েতে তিনিও খুশি নন, তবুও মুখ বুজে সবটা দেখে যাচ্ছেন। স্ত্রী তার যেমনই হোক খুব ভালোবাসেন তিনি, তাই এই বিষয়ে তেমন কোনো কথা বলেননি। ছেলের উপর আনোয়ার খানের সম্পূর্ণ বিশ্বাস আছে। যেভাবেই হোক শেষ মুহূর্তে গিয়ে বিয়েটা আটকে দেবে। ছেলেকে দেখে মুচকি হাসলেন আনোয়ার খান। আহিয়ান বাবার হাসির উত্তরে হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। এখন আর কথা বাড়াতে চায় না সে। কথা বলারও একটা লিমিট থাকে, যা আহিয়ান সমসময়ই ক্রস করে এসেছে। তাই কয়েক মিনিটের জন্য একটু নীরব থাকার উপোস করেছে। বেশি কথা বলায় তার বউ আবার তাকে পাগলের সাথে তুলনা করেছে। এত বড় অপমান মানা যায়? আহিয়ান খানের পিছনে কত কত মেয়ে ঘুরে, অথচ পুচকি মেয়ে কিনা তাকে এসব বলে অপমান করে। বউয়ের কাছে 2 পয়সা সম্মান পায় না, এটা মানুষ জানলে আর আহিয়ানের ইজ্জত থাকবে না। বাড়ির বড় ছেলে বিয়ে হলেও আহিয়ানের আম্মু নাফিজা বেগম তার বাড়ির হাতে গোনা কয়েকজন ছাড়া এই বিয়েতে কেউই রাজি নয়। রাজি হবেই বা কিভাবে? আহিয়ানের বিয়ে তো 4 বছর আগেই হয়ে গিয়েছে। নাফিজা বেগম বিয়েটা এখনো মানছেন না ঠিকই, তবে এক সময় এই বিয়েটা নিয়ে সবচেয়ে বেশি খুশি তিনিই ছিলেন। ভার্সিটি থেকে এসেই হোস্টেল রুমে বাবা আর চাচাতো বোন আনায়াকে দেখতে পেল কোহিনূর। কোহিনূরের পুরো নাম কোহিনূর খান। খান বাড়ি মেজো ছেলে আফজাল খানের একমাত্র মেয়ে কোহিনূর খান। আনায়া আহিয়ানের ছোট বোন। বাড়ির অন্যদের সাথে তেমন বনিবনা না থাকলেও আনায়ার সাথে ভালোই সম্পর্ক কোহিনূরের। বাবার পরে এই মানুষটি তার সবচেয়ে আপন। নিয়ম করে প্রতিদিন খোঁজ খবর নেন কোহিনূরের। তাই আনায়াকে মন উজাড় করে ভালোবাসে কোহিনূর। এতদিন পর আনায়া আপু আর বাবাকে দেখে খুশি হওয়ার কথা হলেও খুশি হতে পারছে না কোহিনূর। কিভাবেই বা খুশি হবে? 4 বছর আগে বিয়ে হওয়া তারই স্বামী বিয়ে অ্যাটেন্ড করার জন্য বাবা ও বোন তাকে নিয়ে যেতে এসেছে। বিয়েটা মানুক আর না মানুক হয়েছিল তো, তাই খুশি হতে চেয়েও পারছে না। আনায়া বোনকে দেখেই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। কোহিনূরও হাসি মুখে আনায়াকে জড়িয়ে ধরে। আনায়া বলল, কেমন আছিস কোহিন? কোহিনূর বলল, ভালো আছি আপু, তুমি কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে? আনায়া বলল, বাড়ির কথা বাদ দে, কতদিন পরে তোকে দেখলাম। এত শুকিয়ে গেছিস কেন? ঠিকমতো খাবার খাস না নাকি? একবার তোকে নিয়ে গেলে আর আসতে দিচ্ছি না। কোহিনূর বলল, তুমি আমাকে অনেকদিন পরে দেখেছো তো, তাই মনে হচ্ছে শুকিয়ে গেছি। আমি একদমই ঠিকঠাক আছি, দেখো। আনায়া বলল, দেখেছি দেখেছি, হোস্টেলে এক খাবার প্রতিদিন খেতে খেতে তোর এই হাল হয়েছে। যতবারই আসি তোকে নিয়ে যাওয়ার জন্য কত করে জোরাজুরি করি, কিন্তু তোর সেই এক কথা, যাবি না। কোহিনূর বলল, তুমি তো জানোই আপু, বড় আম্মু আমাকে পছন্দ করে না, আমাকেও ওই বাড়িতে যেতে ভালো লাগে না, আমি এখানেই ভালো আছি। আনায়া বলল, চুপ কর তো, এতদিন ভালো না থাকলে এখন ভালো লাগবে। কোহিনূর বলল, মানে কি বলছো আপু? আনায়া বলল, কিছু না, তোকে এত কিছু বুঝতে হবে না। আচ্ছা কোহিন, একটা কথা বলবো? কোহিনূর বলল, জিজ্ঞেস করছো কেন? কি বলবে বলে ফেলো। আনায়া বলল, ভাইয়া কি তোর সাথে দেখা করতে এসেছিল কোহিন? আনায়ার কথাটা শুনেই চুপ হয়ে যায় কোহিনূর। কি বলবে সে? তোমার ভাই এসেছিলেন আনায়া আপু?
আমি তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছি। বলেছি যাতে দ্বিতীয়বার আমার সামনে এসে আমাকে বিরক্ত না করে। একথা বলবে? আপুর আদরের ভাইয়াকে অপমান করেছি শুনলে আপু কি রাগ করবে না? কোহিনূরের নীরবতা দেখে আনায়া আর আফজাল খানের বুঝতে অসুবিধা হয়নি। কোহিনূরের সাথে দেখা করতে আহিয়ান এখানে এসেছিল। আনায়ার প্রশ্নে কোহিনূর অস্বস্তি বোধ করছে বুঝতে পেরে আফজাল খান বলে উঠলেন, তোমাদের দুই বোনের কথা বলা শেষ হলে এবার চলো, আমাদের তো সময় মতো বাড়ি পৌঁছতে হবে। কোহিনূর মা, তুমি গিয়ে রেডি হয়ে আসো, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। কোহিনূর বলল, কেন এমন করছো আবু? আমি গেলে কারোরই ভালো লাগবে না। আমাকে কেউ কিছু বললে তখন তুমিই কষ্ট পাবে। তার থেকে বরং তোমরা চলে যাও, আমি এখানেই ভালো আছি। ও বাড়িতে গেলে আমার দম বন্ধ লাগে আবু। এই উত্তরে আফজাল খান বললেন, তুমি ওই বাড়ির মেয়ে কোহিনূর, তুমি আমার মেয়ে। আনায়া, আহিয়ান, সিমি, রিমি, ওদের যেমন অধিকার আছে তোমারও আছে। তুমি কেন যেতে চাইছো না আমি বুঝতে পারছি না মা। তোমাকে কেউ কিছু বলবে না, যাও রেডি হয়ে নাও। অনেকক্ষণ হলো আমরা এসেছি, এবার যেতে হবে। আফজাল খানের কথা রেস্ট টেনে আনায়াও বলে উঠল, হ্যাঁ তুই যাবি না কেন? ওই বাড়িটাও তো তোর। তুই আম্মুকে নিয়ে একদম চিন্তা করিস না, আমি আছি তো। বাবা আর আনায়া আপুকে বুঝিয়ে কোনোভাবেই লাভ হবে না বুঝতে পেরে কোহিনূর রেডি হতে চলে আসে। আনায়া আপু আর বাবার সাথে উদ্দেশ্য দাদুর বাড়ি যাওয়া, তাও আবার নিজের স্বামীর বিয়ে উপলক্ষে। গাড়িতে বসে আছে কোহিনূর, আনায়া আর কোহিনূরের একমাত্র বান্ধবী মিতু। রুমমেটও বটে। 3 বছর হলো তারা একসাথেই থাকছে। মিতুকে এক প্রকার জোরাজুরি করেই তার সাথে নিয়ে এসেছে কোহিনূর। মিতু যাওয়ার ইচ্ছে না থাকলেও একমাত্র বান্ধবীর কথা ফেলতে পারেনি। বাবা আর আনায়া আপুর পরে মিতুই কোহিনূরের সবচেয়ে কাছের মানুষ। মিতুকে কোহিনূর চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে। এই ভাঙাচোরা জীবনটাতে মিতুই কোনো রকম জোড়া লাগিয়ে রেখেছে। মিতু না থাকলে হয়তো কোহিনূর হাসতেও ভুলে যেত। এই মানুষটির প্রতি সে অনেক কৃতজ্ঞ। ড্রাইভারের পাশে বসে আছেন কোহিনূরের বাবা আফজাল খান। মেয়ের দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি। আল্লাহই জানে মেয়েটা তার এত অবাগা কেন। মা বাবা কারোরই তেমন আদর পায়নি। কত শখ করে ভাইয়ের ছেলের সাথে বিয়ে দিয়েছিলেন, সেটাও তার ভাঙতে বসেছে। এতগুলো দিন ধরে মেয়েটাকে ছেড়ে একা একা থাকছেন তিনি। তারই বা কষ্ট কম কিসের? মেয়ে ওই বাড়িতে থাকতে চায় না, একা থাকতে চায়। মেয়েটার জীবনে কিছুই পায়নি, তাই মেয়ের এই আবদার হাসি মুখে মেনে নিয়েছিলেন আফজাল খান। কাজের ফাঁকে মাঝে মাঝে এসে দেখে যান, আর প্রতি মাসে নিয়ম করে টাকা পাঠান। সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে কোহিনূর। আনায়া আর আফজাল খান ব্যাগপত্র নিয়ে বাড়িতে ঢুকে গেছেন অনেক আগেই। ভিতরে যাবে কি যাবে না এই ভেবে যাচ্ছে তখন থেকে। নিজের দাদু বাড়ি হলেও এই বাড়িতে 3 বছর হলো কোহিনূর থাকে না। বাবা আর আনায়া আপুর সাথে সবসময় কথা হয়, তারা মাঝে মাঝে গিয়ে কোহিনূরকে দেখে আসে। তবে এই বাড়ির সাথে সম্পর্ক ছিন্ন করেছে অনেক আগেই। এই বাড়ির মানুষজন, বিশেষ করে নাফিজা বেগম, কোহিনূরকে দু চোখে সহ্য করতে পারেন না। এর পিছনে অবশ্য কারণ আছে। মায়ের করা ভুলের শাস্তি এখন পর্যন্ত কোহিনূরকে পেতে হচ্ছে। মিতু বলল, কি রে কোহিন, এখানেই দাঁড়িয়ে থাকবি নাকি? এতেই যখন পড়েছিস ভিতরে চল। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? কোহিনূর বলল, হ্যাঁ চল ভিতরে যাই। মিতু বলল, আচ্ছা কোহিন, একটা কথা বলবি? আমাকেও তো কম বেশি সবই বলি, তোর আর আহিয়ান ভাইয়ের বিয়ের কাহিনীটা বলিস না কেন? কোহিনূর বলল, বলে কি হবে, আমিও সব মনে রাখতে চাই না মিতু। এই জন্যই তোকে কোনোদিনও এই বিষয়ে বলিনি। এখন আর বলেও লাভ নেই। কয়েকদিন পরেই আহিয়ান ভাইয়ের বিয়ে, তাই পুরনো স্মৃতি মনে করে নিজেকে দুর্বল করতে চাই না। মিতু বলল, কোহিন, তুই কি আহিয়ান ভাইকে ভালোবাসিস না? এতদিন পর বেচারা দেখা করতে আসলো, তুই ওইভাবে লোকজন জড়ো করে ওনাকে অপমান করলি। কোহিনূর বলল, না, আমি ওনাকে ভালোবাসি না। মিতু কোহিনূরকে নিজের দিকে ঘোরালো, মুখে হাসি নিয়ে আবারও কোহিনূরকে বলল, তুই আমাকে মিথ্যে বলছিস কোহিনূর? আমি তোকে চিনি, তুই মিথ্যে বলতে পারিস না। তোর চোখ মুখ দেখলে যে কেউ বলে দিবে তুই আহিয়ান ভাইয়াকে ভালোবাসিস। কোহিন, তুই আমাকে নিজের কেউ ভাবিস না? কোহিনূর বলল, কি বলছিস এসব? আবু আর আনায়া আপুর পর তুই আমার সবচেয়ে আপন মিতু। তুই আমার বন্ধু কম বোন বেশি। তুই কিভাবে ভাবলি আমি তোকে আপন কেউ ভাবি না? মিতু বলল, তাহলে 3 বছর একসাথে থাকলি তুই আমাকে এখনো আহিয়ান ভাইয়া আর তোর বিয়ের কাহিনীটা বললি না কেন? মিতুর প্রশ্নের উত্তরে কোহিনূর কি বলবে বুঝতে পারছে না। কোহিনূর অনেকটা ইন্ট্রোভার্ট টাইপের, তাই বন্ধু বান্ধবও তেমন নেই। তবে এতগুলো দিন মিতুর সাথে থাকতে থাকতে মিতু তার সবচেয়ে কাছের মানুষ হয়ে গেছে। কোহিনূরের ব্যাপারে কম বেশি সবই জানে মিতু, তবে বিয়ের বিষয়টি কখনো বলা হয়নি। সে যে পুরনো স্মৃতি মনে করতে চায় না। এই জন্যই তো নিজেদের একটা বড় বাড়ি থাকতে হোস্টেলে এসে থাকছে। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল কোহিনূর। মনে করতে লাগলো 4 বছর আগের কথা। কোহিনূরের দাদু ইচ্ছে ছিল আহিয়ানের সাথে কোহিনূরের বিয়ে দিতে। কোহিনূর সবেমাত্র 10ম শ্রেণীতে উঠেছে। কোহিনূরের দাদু ছাড়াও আনোয়ার খান আর আফজাল খানের এই বিয়েতে মত ছিল। দাদুর কথাই এই বাড়িতে শেষ কথা, তাই এই বিষয়টি নিয়ে কেউ কখনো কথা বলেননি। দেখতে সুন্দর হওয়ায় স্কুল লাইফে অনেকবার প্রেমের প্রস্তাব পেয়ে
কখনো এসবে সাড়া দেয়নি। সে যখন বিয়ের মানেটাও বুঝতো না তখন থেকেই জেনে এসেছে বড় হলে আহিয়ানের সাথে তার বিয়ে হবে। আহিয়ান যখন লন্ডন যাবে এতে বাড়ির কেউ রাজি ছিল না। আনোয়ার খানের শর্ত ছিল কোহিনূরকে বিয়ে করতে হবে এবং ফিরে এসে পারিবারিক ব্যবস্থা সামলাতে হবে। কোনো উপায় না পেয়ে আহিয়ানও রাজি হয়েছিল। দাদুর শরীরের অবস্থাও তেমন ভালো না থাকায় এই জন্য আনোয়ার খান আর আফজাল খানের তাদের বাবার কথা রাখতে তখনই আহিয়ানের সাথে কোহিনূরের বিয়ে দিয়ে দিয়েছিল। বিয়েতে সবাই খুশি ছিল। তাছাড়া আনোয়ার খানের বাবার কথাই বাড়িতে শেষ কথা, তাই কেউ কিছু বলার সাহসও ছিল না কারোর। তবে আহিয়ান অনেকবার বলেছে যে এই বিয়েতে করতে চায় না। এক প্রকার বাধ্য হয়েই তাকে বিয়েটা করতে হয়েছিল সেই সময়। ঘড়ির কাঁটা রাত ৯টা ছুঁই ছুঁই। আকাশে ঘন মেঘ জমেছে, যেন বৃষ্টি আসার প্রস্তুতি নিচ্ছে। দমকা হাওয়ায় গাছপালাগুলো নড়ছে, তাদের শাখা প্রশাখা যেন দুলে দুলে উঠছে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে কোহিনূর, এক ধ্যানে বাইরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ কারো উপলব্ধি টের পেয়ে পিছনে ফিরে তাকালো। কোহিনূরের বাবা আফজাল খান দরজার সামনে দাঁড়িয়ে আছেন। কোহিনূরের মুখে হাসি ফুটিয়ে তার বাবাকে ভিতরে আসতে বলে। বাবার সাথে কথা বলতে বলতে সোফায় গিয়ে বসলো কোহিনূর। আফজাল খানও এসে মেয়ের পাশে বসলেন। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আফজাল খান, আমি তোমাকে কিছু বলতে চাই আম্মু। আমি জানি তুমি অমত করবে না, তবুও তোমার সারা জীবনের ব্যাপার, তাই তোমাকে না জানিয়ে আমি এত বড় সিদ্ধান্ত নিতে পারি না। কোহিনূর বলল, এভাবে বলছো কেন আব্বু? কি বলবে নির্দ্বিধায় বলো। আর তুমি যে কখনোই আমার খারাপ চাইবে না এটা আমি জানি। আফজাল খান মেয়ের কথায় মুচকি হাসলেন। মেয়ে যে তার যথেষ্ট বুঝদার এটা তিনি জানেন। পুরো বাড়ির সবচেয়ে শান্তশিষ্ট মেয়ে বলা চলে কোহিনূরকে। যখন যা বলবে কোহিনূর তাই শুনবে, এটা তিনি জানেন। তবুও বিয়ে মানুষের একবারই হয়। এই বিষয়ে কোহিনূরের মতামত জানতে চায় আফজাল খান। আফজান খান বলল, তুমি তো জানোই মা, তোমার দাদুর ইচ্ছে তোমার বড় চাচুর ছেলে আহিয়ানের সাথে তোমার বিয়ে হোক। আহিয়ান কদিন পর লন্ডনে চলে যাবে, এটাও নিশ্চয়ই তোমার অজানা নয়। কোহিনূর বলল, হ্যাঁ আব্বু, আমি জানি। আফজাল খান বলল, আমরা সবাই চাইছিলাম কালকের মধ্যে তোমাদের বিয়ে দিতে। তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে কি আমরা বিয়ের আয়োজন শুরু করব মা? আফজাল খানের কথা শুনে চমকে উঠল কোহিনূর। তার দাদুর ইচ্ছে কি এটাও অজানা নয়। তবে এত তাড়াতাড়ি বিয়ে? বিয়ে নিয়ে সব মেয়েরাই কত স্বপ্ন থাকে, তারও আছে। এগুলো কি সত্যি হবে না? এত তাড়াহুড়ো করে বিয়ে দেওয়ার কি দরকার? কিন্তু বাবাকেই বা কী করে না বলবে? মেয়ের নীরবতা দেখে আফজাল খান আবারও মেয়ের মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বললেন, কি ভাবছো মা? বাবার উপর ভরসা রাখো। আমি সব দিক ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। বিয়েটা তো একদিন হবেই মা, এখন হলে দোষ কোথায় বলো? কোহিনূর বলল, আমি কিছু ভাবছি না আব্বু, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো সেটাই হবে। মেয়ের কথাই শুনে মুচকি হেসে রুম থেকে বেরিয়ে চলে গেলেন আফজাল খান। এবার মনে শান্তি পাচ্ছেন কিছুটা। ভাইয়ের সাথে পরামর্শ করলেন, কালকেই হুজুর ডেকে আকদ করাতে হবে। কোহিনূরের বয়স এখনো 18 হয়নি, তাই আইনগত বিয়েটা পরেই হবে। আইয়ান ফিরলে অনুষ্ঠান করে সবাইকে জানানো হবে। এই বিষয়ে এখন বাইরের মানুষকে জানানো হবে না, এটা সবাই মিলেই ঠিক করেছে। আইয়ানের বিয়েতে মত থাকা না সত্ত্বেও তেমন কিছু বলল না, কারণ তার বাবা আগেই তাকে শর্ত দিয়ে রেখেছিল পরের দিন সকালেই বিয়ের আয়োজন করা হয়। আয়োজন বলতে কাছের কয়েকজন আত্মীয়, যার মধ্যে রয়েছেন কোহিনূরের একমাত্র ফুপু, তার ছেলে মেয়ে আর আহিয়ানের নানাবাড়ি কয়েকজন মানুষ। অবশেষে হুজুর ডেকে বিয়ে পড়ানো হলো। হুজুরের কথাই কবুল বলে দুজনের বিয়ে সম্পন্ন হয়। খুব সাদামাটাভাবেই বিয়েটা হয়েছে। আহিয়ান ও কোহিনূর বসে আছে পাশাপাশি, কারোরই তেমন সাজগোজ নেই। দেখে মনেই হচ্ছে না তারা বরকনে। এই বিষয়টা কোহিনূরের ভালো লাগছে না, মোটেও ভালো লাগছে না। বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল তার, লাল টুকটুকে বেনারসি শাড়ি পরে বউ সাজবে, তা আর হলো না। তবে কোহিনূরের মনে মনে একটা ভালো লাগা কাজ করেছিল। আহিয়ানকে সে পছন্দ করে না এমন কিন্তু নয়। বিয়ে পড়ানো শেষ হতেই কোহিনূর আর আহিয়ান দুজনেই নিজেদের রুমে চলে যায়। আহিয়ান আর কোহিনূর চাচাতো ভাই বোন হলেও তাদের মধ্যে সম্পর্কটা তেমন ভালো নয়। আহিয়ান সবসময় বাইরে বাইরে থাকে, কোহিনূরও নিজে থেকে কারোর সাথে কথা বলতে যায় না। এই জন্য তাদের মধ্যে তেমন ভালো সম্পর্ক হয়ে ওঠেনি। বিয়ে যে হবে এটা তারা দুজনেই জানতো, তবে এত তাড়াতাড়ি হবে এটা জানতো না। দাদু কথা রাখতে তাদের দুজনকেই বলির পাঠা হতে হয়েছে। তবে এতে খারাপ কিছুই হয়নি। কোহিনূর মাত্রই বিছানায় বসেছিল, তখনই কোথা থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসে আয়ানা। কোহিনূর বলল, কি হয়েছে আয়ানা আপু, এভাবে ছুটছো কেন? আনায়া বলল, কি হয়েছে মানে, তুই এখানে কি করছিস? কোহিনূর বলল, এখানে কি করছি মানে, এটাই তো আমার রুম, আমি তো এখানেই থাকবো। আয়ানা বলল, বোকা মেয়ে, তোর যে আজকে বিয়ে হয়েছে তুই কি ভুলে গিয়েছিস? আজকে থেকে তুই ভাইয়ার সাথে ভাইয়ার রুমে থাকবি, চল এখন।
কোহিনূর বলল, আপু থামো, তুমি কি বলছো এসব? আমি ওনার রুমে যাব না। প্লিজ আপু, হাতটা ছাড়ো, আমি যাব না বলছি তো। আয়ানা শোনার পাত্রী নয়, টেনে টুনে কোহিনূরকে নিয়ে গেছে আহিয়ানের রুমে। রুম থেকে বের হবার সময় বলেও এসেছে, ভাইয়া রুমে ঢুকলেই সালাম করবি, ভাইয়া হয়তো ছাদে আছে, এক্ষুনি চলে আসবে। বলেই বেরিয়ে যায় আয়ানা। আহিয়ান রুমে নেই ভেবে কোহিনূর নিশ্চিন্তে বসে আছে আর গুনগুনিয়ে গান গাইছে। আহিয়ান শাওয়ার নিয়ে বেরিয়ে এসে কোহিনূরকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করে, তুই এখানে কি করছিস গুহু? পুরুষালী কণ্ঠস্বর কানে আসতেই ধ্যান ভাঙে কোহিনূরে। চোখ তুলে সামনে তাকাতেই চক্ষুদ্বয় কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম। আহিয়ানের পরনে একটা টাওয়াল ছাড়া আর কোনো কিছুই নেই। ভেজা চুলগুলো কপালে লেপ্টে আছে। আহিয়ানের দিকে নিষ্পলক চোখে তাকিয়ে রয়েছে। আহিয়ান বলল, আমাকে দেখা শেষ হলে যা, আমি চেঞ্জ করব। ইচ্ছে হলে দেখতে পারিস, আমার কোনো সমস্যা নেই। কোহিনূর বলল, ছি, কী সব বলছেন? মুখে কিছুই আটকায় না আপনার। আমি এখানে আপনাকে দেখতে আসিনি। আহিয়ান বলল, তাহলে কি করতে এসেছিলি? কোহিনূর বলল, আমাকে আনায়া আপু জোর করে নিয়ে এসেছে। আহিয়ান বলল, বুঝি বুঝি, তুই যে আমার রুমে আসার জন্য ছটপট করেছিলি সেটা বলছিস না কেন? তুই তাহলে এখানে বসে থাক, আমি চেঞ্জ করে নেই। কোহিনূর বলল, না, আমি চলে যাচ্ছি। বলেই হনহনিয়ে রুম থেকে বেরিয়ে যায় কোহিনূর। রান্নাঘরে সবার জন্য খাবার বানানো হচ্ছে। রান্নাঘর সামলানোর দায়িত্বে সবসময় থাকেন বাড়ির তিন বউ। আজও ব্যতিক্রম হয়নি। বাড়ির তিন বউয়ের মধ্যে সম্পর্ক অনেক ভালো। নাফিজা বেগম আর কোহিনূরের আম্মু আমিনা বেগম সবসময় বোনের মতো থাকে। কোহিনূর রান্নাঘরে এসেছে তাদেরকে সাহায্য করার জন্য, কিন্তু নাফিজা বেগম কোনোভাবেই ছেলের বউকে কাজ করতে দেবেন না। এরই মধ্যে আনায়া এসে জানায় জাদুর শরীর আগের থেকে ভালো, তিনি সবাইকে দেখতে চাইছেন। এক এক করে সবাই ওনার সাথে দেখা করে আসে। সবাই শেষে যায় আহিয়ান ও কোহিনূর। দুজনকে একসাথে দেখেই দাদু মুচকি হাসলো। হাতের ইশারায় পাশে গিয়ে বসতে বললেন। বাড়ির অন্যরা ওনাকে ভয় পেলেও আহিয়ানের সম্পর্ক ওনার অন্যরকম। তিনি আহিয়ান আর কোহিনূরের উদ্দেশ্যে বলে উঠলেন, কেমন আছো দাদু ভাইয়েরা? আহিয়ান বলল, ভালো, আর থাকতে দিলে কোথায়? উপরে চলে যাওয়ার নাটক করে তো বিয়ে করালে, এখন তো দেখছি ফুল এনার্জি নিয়ে ফিটফাট হয়ে বসে আছো। ব্যাপার কি? আমার বউকে পটানোর ধান্দা করছো নাকি? দাদু হা হা করে হাসতে লাগলো। তোমার সুন্দরী বউ কি আর আমাকে দেখলে পড়বে দাদু ভাই? আমি ভাঙাচোরা মানুষ, কোন সময় মরে যাব ঠিক নেই। তোমার বউ তোমারই থাক, সামলে রেখো। এভাবে কথা বলতে বলতে দাদু কাঁদতে শুরু করলেন। দাদুর অবস্থা দেখে আরিয়ান দুষ্টু হাসি দিয়ে গান গাইতে শুরু করলো। কাঁথিতে কাঁথিতে বইরাই লুঙ্গি যায় খুলিয়া, কোথায় গেলাম নতুন বউ পরানটা যায় জ্বলিয়া। বলতে বলতে পানির গাছ এগিয়ে দিল। ততক্ষণে রুমে আনায়াও এসেছে। ভাইয়ের গান শুনে খিলখিল করে হাসছে। আনায়া বলল, তুমি কিন্তু গান নিয়ে ভবিষ্যৎ গড়ার কথা ভাবতে পারো ভাইয়া, অনেক সাফল্য পাবে। আহিয়ান বলল, হ্যাঁ তুই ঠিকই বলেছিস, এরকম আরও হাজার হাজার গান আমি গাইতে পারি। উৎসাহ পেলে আরও গাইবো, তুই শুধু পাশে থাকিস। কোহিনূর চুপ করে খাটের একপাশে দাঁড়িয়ে আহিয়ান আর দাদুর কথা শুনছিল। তাদের দুজনের কথার মাঝখানে আর কারো কথা বলার সাহস নেই। কেউ তাদের কথার মাঝখানে কথা বললেও সেই লজ্জা পাবে। এই যেমন এখন হলো, আহিয়ান গান শুনে দাদুর সাথে সাথে কোহিনূরও কাঁদতে শুরু করেছে। রাত অনেক হয়েছে, তাই যে যার মতো খাবার খেয়ে রুমে চলে যায়। আগের মতো এখনও কোহিনূরকে আনায়া আহিয়ানের রুমে পাঠিয়েছে। এখন থেকে নাকি সেখানেই থাকতে হবে। কোহিনূর দরজার সামনে দাঁড়িয়ে আছে। বুঝতে পেরে আহিয়ান তাকে ভিতরে আসতে বলে। আহিয়ান খুব মনোযোগ দিয়ে ল্যাপটপে কিছু করছে। কোহিনূরকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, তুই কি সারা রাত এখানেই দাঁড়িয়ে থাকবি? কোহিনূর বলল, না মানে আমি কোথায় ঘুমাবো? আহিয়ান বলল, তুই বেডে ঘুমিয়ে পড়, আমি মেঝেতে ঘুমিয়ে পড়ব। তুই কি ভাবলি আমি এরকম বাংলা সিনেমাটাই ডায়লগ দেব? বলেই ভ্রুকুচকে তাকায় কোহিনূরের দিকে। কোহিনূর বলল, তাহলে আমি কোথায় ঘুমাবো? আহিয়ান বলল, কেন, বেডে কি জায়গা কম আছে, নাকি আমার পাশে থাকতে তোর অ্যালার্জি আছে? বাই এনি চান্স তুই কি এটা চাচ্ছিস আমি তোকে আদর করে ঘুম পাড়িয়ে দেই? আহিয়ান দুষ্টুমিতে ভরা চোখে চেয়ে বলল কথাটি। কোহিনূর মনে মনে ভাবছে, সকালে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম কে জানে। বিয়েটাও আমার এই ঠোঁট কাটা লোকটার সাথে হতে হলো। মুখে কিছু আটকায় না, বেশি কথা বলা না বাড়িয়ে চুপচাপ ঘুমিয়ে পড়াই ভালো। ঘুম ভাঙলে পাশ ফিরে আহিয়ানকে দেখে হকচকিয়ে ওঠে কোহিনূর। চারিদিকটা ভালো করে পর্যবেক্ষণ করে বুঝতে পারে এটা আহিয়ানের রুম। কিন্তু এই রুমে সে কি করছে? আহিয়ানের বিছানেই বা ঘুমিয়ে আছে কেন? ঘুমে ঘুরে হাঁটাহাঁটি অভ্যাস তো কোনো কালেই ছিল না, তাহলে আসলো কিভাবে? কোহিনূরের ভাবনা ছেদ পড়ল দরজার ঠকঠক আওয়াজে। আনায়া ডাকছে। কোহিনূর তড়িঘড়ি করে উঠে গিয়ে দরজা খুলল। আনায়া মুচকি হেসে কোহিনূরের কাঁধে আলতো চাপড় মেরে বলল, কি গো ভাবি, ভাইয়া আসতে দিচ্ছিল না বুঝি? কালকে তো আসতে চাইছিলি না, জোরাজুরি করে নিয়ে আসলাম। আজকে তো দেখছি ঘুম ভাঙছেই না, ব্যাপার কি কোহিন?
আনায়ার মুখে ভাবি ডাক শুনে মুহূর্তেই মনে পড়ে গেল কালকেই আহিয়ানের সাথে তার বিয়ে হয়েছে। ধুর, এত বড় একটা কথা ভুলে গেল কিভাবে? নিজের মাথাকেই নিজে হাতুড়ি দিয়ে পিটাতে মন চাইছে এখন। কাল কখন যে ঘুমিয়ে পড়েছিল টেরই পাইনি। কোহিনূর বলল, কি যে বলো না আপু, তেমন কিছুই নয়। আমি যে ঘুমালে পাশে ঘূর্ণিঝড় হলেও বলতে পারি না, তুমি জানো না? একটু ঘুমিয়ে পড়েছিলাম, এই আর কি। আনায়া বলল, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এবার চল, আম্মু তোকে খেতে ডাকছে, তাড়াতাড়ি নিচে আয়। ভাইয়া উঠলে পরে যেয়ে খেয়ে নেবে। কোহিনূর বলল, তুমি যাও, আমি এক্ষুনি চলে আসবো। কোহিনূর নিজের রুমে দিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে আসে। কিছুক্ষণ পর খাবার টেবিলে আহিয়ানও আসে। আহিয়ান আসলে নাফিজা বেগম খেতে দেয়। কোনো দিকে না তাকিয়ে মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে আহিয়ান। কোহিনূর আহিয়ানের দিকে তাকিয়েছিল। আহিয়ান চোখ তুলে তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে যায়। কোহিনূর তাড়াতাড়ি চোখ নামিয়ে প্লেটের দিকে তাকায়। হাব ভাব দেখে মনে হচ্ছিল বিশাল কোনো অপরাধ করে ফেলেছে। আহিয়ান বলল, কি হলো, খাচ্ছিস না কেন? কোহিনূর বলল, খাচ্ছি তো। আহিয়ান বলল, বিকালে রেডি থাকিস, আমরা ঘুরতে যাব। কোহিনূর বলল, বাড়ির সবাই যাবে? আহিয়ান বলল, না, তুই আর আমি। আর আনায়া, নাহিদকে আসতে বলবো। আহিয়ানের কথায় মাথা নেড়ে সম্মতি জানালো কোহিনূর। কথা মতো বিকেলের দিকে সবাই ঘুরতে বেরিয়েছে। ড্রাইভিং সিটে বসে আছে আহিয়ান, পাশেই বসে আছে কোহিনূর। কোহিনূর আজকে শাড়ি পরেছে। এই প্রথম সে শাড়ি পরল, কিন্তু যার জন্য এত সাজগোজ করে এসেছে একবারও ঘুরে তাকালো না সে। এটা নিয়ে কোহিনূরের মনে মনে রাগ পুষে রেখেছে। একবার কথা বলতে আসুক, সেও ভাব দেখিয়ে কথা বলবে না। আহিয়ানের পরনে সাদা শার্ট, কালো প্যান্ট, হাতে কালো বেল্টের ঘড়ি, চুলগুলো এলোমেলো হয়ে আছে, তবুও কত সুন্দর লাগছে আহিয়ানকে। পেছনের সিটে বসে আছে আনায়া, আর আহিয়ানের বেস্ট ফ্রেন্ড নাহিদ। আনায়া একটু পর পর নাহিদের দিকে তাকাচ্ছে। নাহিদ সেটা বুঝতে পারলো তার দৃষ্টি ফোনের স্ক্রিনেই নিবদ্ধ। নাহিদ জানে আনায়া তাকে পছন্দ করে, নাহিদও আনায়াকে পছন্দ করে, তবে কোনোদিনও এটা বুঝতে দেয়নি। নাহিদ চায় না আহিয়ানের সাথে কোনোভাবে তার বন্ধুত্ব নষ্ট হোক, তাই কখনোই আনায়ার ভালোবাসার ডাকে সাড়া দেয়নি নাহিদ। গাড়ি থেকে নেমে সামনের দিকে হাঁটতে শুরু করে সবাই। আহিয়ান আর কোহিনূর পাশাপাশি হাঁটছে। আসার পর থেকে এই প্রথম আহিয়ান কোহিনূরকে লক্ষ্য করলো। ফর্সা শরীরে নীল রঙের শাড়িটা যেন চকচক করছে। কোমর পর্যন্ত লম্বা চুলগুলো ছেড়ে দিয়েছে। বাতাসে বারবার চোখে মুখে এসে পড়ছে। চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক। এতেই অপূর্ব সুন্দর লাগছে কোহিনূরকে। এই অপূর্ব সুন্দর রমণী তার বউ, এই ভেবে আহিয়ান মনে মনে খুশি হচ্ছে। কোহিনূর প্রথমবার শাড়ি পরেছে, তাই শাড়ি সামলাতে হিমশিম খাচ্ছে। বারবার মনে হচ্ছে পড়ে যাবে। ঘোরাঘুরি শেষ হলে সবাই মিলে রেস্টুরেন্টে যায়। খাবার দাবার খেয়ে বাসায় উদ্দেশ্যে রওনা দেয়। আসার পথে নাহিদকে নামিয়ে দিয়েছে আহিয়ান। এই পুরো সময়টাতে নাহিদের সাথে অনেকবার কথা বলতে চেয়েছে আনায়া, কিন্তু নাহিদ বরাবরের মতো এড়িয়ে গেছে। কেটে গেছে বেশ কিছুদিন, তবে আহিয়ানের সাথে কোহিনূরের সম্পর্ক আগের মতোই আছে। টুকটাক কথা হয়। আহিয়ানের লন্ডন যাওয়ার সময় ঘনিয়ে এসেছে, আর এক সপ্তাহের মতো আছে। ওইদিকে হয়েছে আরেক কাণ্ড। আনায়ার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন নাফিজা বেগম। ভালো পাত্র, তাই তিনি হাতছাড়া করতে চান না। মেয়ের বিয়ে এই পাত্রের সাথে দেবেন বলে ঠিক করেছেন। বাড়ির সবাই একই মতামত। আনায়া এই বিয়েতে রাজি না, একথা বলার সাহসও পাচ্ছে না। মুখ বুজে সব কিছু মেনে নিতে হচ্ছে তাকে। আনায়া মেনেও নিয়েছে। তার ভাগ্যে হয়তো এটাই ছিল। পাত্র কানাডায় থাকে, বিয়ের পরে আনায়াকে নিয়ে যাবে। 1 মাস পরেই বাড়ি আসবে, তখনই বিয়ে হবে। আহিয়ানের লন্ডনে যাওয়ার তারিখ এগিয়ে আসছে। একমাত্র বোনের বিয়েতে থাকতে পারবে না বলে নিজেরও খুব খারাপ লাগছে। এত কিছুর মধ্যে কোহিনূরের কোনো পাত্তা নেই, কারণ তার টেস্ট পরীক্ষা চলছে। পরীক্ষার রেজাল্ট কোনোভাবে খারাপ হলে ফাইনালি দিতে পারবে না। সামনে এসএসসি এক্সাম, তাই সব কিছু ফেলে আপাতত পড়াশোনায় মন দিয়েছে। আজকে আহিয়ানের জন্মদিন। আনায়া কোহিনূরকে বারবার বলে দিয়েছে, ভাইয়াকে সুন্দর করে উইশ করবি, সাজগোজ করবি, প্রপোজ করতেও ভুলিস না। আর কবে কাছে পাবি কি না তা ঠিক নেই। কোহিনূর বরাবরই আহিয়ানকে পছন্দ করত। এখন তারা স্বামী স্ত্রী, প্রপোজ করতে সমস্যা কোথায়? আহিয়ানের কাছ থেকে জেনে নেবে আহিয়ান তাকে পছন্দ করে কিনা। বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আহিয়ান কখনো কোনো উপহার দেয়নি। তাই কোহিনূর ঠিক করেছে আজ আহিয়ানের জন্মদিনে ওকে একটা সারপ্রাইজ দিবে। 12টা বাজতে 5 মিনিট বাকি। আহিয়ান তার সব বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিল। এইমাত্র বাড়ি ফিরল, হাতে কতগুলো গিফটের প্যাকেট। এগুলো তার বন্ধুরাই দিয়েছে, হয়তো জন্মদিন উপলক্ষে। তার উপর আবার আজকেই শেষবারের মতো দেখা করতে গিয়েছিল সবার সাথে। আহিয়ান রুমে ঢুকে দেখতে পায় রুমের লাইট অফ করা। গিফটের প্যাকেটগুলো হাত থেকে রেখে চোখ বুলিয়ে দেখতে পায় চারিদিকে মোমবাতি আলো জ্বালানো। পুরো বিছানায় গোলাপের ছড়াছড়ি। এত কিছু করলো কে? সামনে তাকাতেই দেখে হাতে ছোট একটা কেক নিয়ে কোহিনূর দাঁড়িয়ে আছে।
পরনে লাল রঙের পাতলা জর্জেট শাড়ি, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, পাতলা শাড়ি ভেদ করে ফর্সা পেট দৃশ্যমান, চুলগুলো খুলে রাখা। আহিয়ান অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে কোহিনূরের দিকে। রুমে এসি চালানো, তবু আহিয়ান ঘামছে, বুকের ভিতর ধুকপুক আওয়াজ হচ্ছে। এই সাজে কোহিনূরকে দেখে নিজেকেই পাগল পাগল লাগছে আহিয়ানের। কয়েকবার শুকনো ঢোক গিলে চোখ বন্ধ করে নেয়, নিজেকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে। কোহিনূর আহিয়ানের সামনে এসে দাঁড়িয়ে জন্মদিনের শুভেচ্ছা জানায়। আহিয়ান চোখ খুলে আবার তাকায় কোহিনূরের দিকে। কোহিনূরের সুন্দর মুখশ্রী নেশা ধরিয়ে দিচ্ছে আহিয়ানকে। আহিয়ান টেনে টেনে নিজের চোখকে অন্যদিকে ঘোরালো। কোহিনূরকে ধন্যবাদ জানিয়ে গটগট করে হেঁটে ওয়াশরুমের দিকে চলে গেল। আহিয়ান ওয়াশরুম থেকে বেরোনো মাত্রই কোহিনূর আবার আহিয়ানের সামনে গিয়ে দাঁড়ালো। আহিয়ান বলল, উহ, এই মেয়ে আজকে আমাকে পাগল করে দিবে। কি চাইছে কে জানে। এভাবে খাম্বার মতো সামনে এসে দাঁড়ালি কেন? সর, আমি ঘুমাবো। কালকে সকালেই ফ্লাইট, জানিস না? কোহিনূর বলল, জানি তো। আহিয়ান বলল, তাহলে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? আমাকে মারার প্ল্যান করছিস নাকি? তোর না সামনে এসএসসি এক্সাম? রাত 12টার সময় এভাবে সাজুগুজু করে পেতনি সেজে বসে আছিস? হঠাৎ করে কেউ দেখলে তো ভয় পেয়ে কাপড় ভিজিয়ে ফেলবে। কোহিনূর বলল, আমি অন্য কাউকে দেখাতে যাব কেন? আপনার জন্যই তো সেজেছি। এভাবে বলতে পারলেন? আহিয়ান কোহিনূরকে পাশ কাটিয়ে বেডের কাছে গেল। হাতের ঘড়িটি খুলে বেড সাইডে টেবিলে রাখলো। কোহিনূর বলল, আহিয়ান ভাইয়া। কোহিনূরের ডাকে পিছন ফিরে তাকালো আহিয়ান। আহিয়ান বলল, কিছু বলবি? কোহিনূর বলল, হ্যাঁ। আহিয়ান বলল, কি বলবি তাড়াতাড়ি বল, আমি ঘুমাবো। কোহিনূর বলল, আপনি আমাকে ভালোবাসেন আহিয়ান ভাইয়া? কোহিনূরের প্রশ্নে চোখ গোল গোল করে তাকালো আহিয়ান। হঠাৎ এমন প্রশ্ন শুনে কি বলবে বুঝে উঠতে পারছে না। কোহিনূর তো এমন না, নিশ্চয়ই এগুলো আনাইয়া শিখিয়ে দিয়েছে। আহিয়ান বলল, কি বলছিস এসব? এগুলো তোকে আনাইয়া শিখিয়ে দিয়েছে, তাই না? এসব ভুলভাল চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে ঘুমা গিয়ে। কোহিনূর বলল, আপনি না বললেও আমি যাব না। আপনি না বললেও আমি তো বলতে পারি, তাতে তো কোনো দোষ নেই। দুজনে চুপ করে আছে, একে অপরের দিকে তাকিয়ে আছে। কারোর মুখেই কোনো কথা নেই। কোহিনূর কিছুক্ষণ থেমে বলতে শুরু করে, আপনি আমাকে পছন্দ করেন কি না জানি না। আমাদের বিয়েটা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ, আদৌ গুরুত্বপূর্ণ কিনা এটাও আমি জানি না। তবে আমি ছোটবেলা থেকেই এটা জেনে এসেছি, আপনার সাথেই আমার জীবন জুড়ে আছে। তাই মনে প্রাণে আপনাকেই নিজের স্বামীরূপে কল্পনা করে এসেছি আমি সবসময়। আপনার সাথে আমার সম্পর্ক গভীর না হলেও আপনার উপস্থিতি আমার ভালো লাগে। আমার হৃদয়ে অসীম ভালোবাসা আপনার জন্য। আমি আপনার সাথে আমার জীবনের প্রতিটি মুহূর্ত কাটাতে চাই। আপনি কি আমাকে ভালোবাসেন আহিয়ান ভাইয়া? অনেকটা সময় হলো আহিয়ান চুপ করে আছে। কোহিনূরের প্রশ্নের কোনো জবাব দিচ্ছে না। কোহিনূর বুঝতে পারলো আহিয়ান তাকে ভালোবাসে না। মনের মধ্যে একটু একটু গড়ে ওঠা ভালোবাসা এক নিমেষেই শেষ হয়ে গেছে। কোহিনূরের চোখের জল আর বাদ মানছে না। মুহূর্তেই চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। এখানে থাকলে ভালো করে কান্নাও করতে পারবে না। দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। কান্নাকাটি করে কখন যে ঘুমিয়ে পড়ে তার ঠিক নেই। এদিকে আহিয়ান আগের ন্যায় এখনও দাঁড়িয়ে আছে। আহিয়ান বলল, তুই ঠিক কি শুনতে চাইছিস উহু? আমি তোকে ভালোবাসি কি না? হ্যাঁ, আমি ভালোবাসি। আজীবন ভালোবেসে যাব। যতদিন আমার দেহে প্রাণ থাকবে ততদিন আমি তোকে ভালোবেসে যাব। আমার শিরোনামে তুই ছিলি, শেষ নিঃশ্বাস তুইই থাকবি। আফসোস, এই কথাগুলো কোহিনূর শুনতে পেল না। আহিয়ানের বলা কথাগুলো যদি কোহিনূর শুনতে পেত তাহলে বুঝতে পারতো আহিয়ান কতটা গভীরভাবে ভালোবাসে কোহিনূরকে। সকালে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে কোহিনূরের। ঘুম ভাঙতেই মনে পড়ল আহিয়ান ভাইয়া আজকে লন্ডনে চলে যাবে। ভোরের রাতেই ফ্লাইট। লাফ মেরে বিছানা থেকে উঠে পড়ে, শাড়িটা পাল্টে একটা সুতির 3 পিস পরে নিচে চলে যায়। সবাই সদর দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে নাফিজা বেগম কান্না করছেন। কোহিনূরের আম্মু আর চাচি তাকে নানা কথা বলে সান্ত্বনা দিচ্ছেন। কোহিনূরের আর বুঝতে বাকি নেই আহিয়ান চলে গিয়েছে, কিন্তু যাওয়ার আগে একটি বারের জন্য দেখা করে গেল না। বলে যাবেই বা কেন? আহিয়ান ভাইয়া তো তাকে ভালোবাসে না। ভালোবাসলে কালকে ওভাবে ফিরিয়ে দিল কিভাবে? আহিয়ান ভাইয়া তো দাদুর কথাতে এই বিয়েটা করেছে। সে নিশ্চয়ই আমাকে পছন্দ করে না। কোহিনূরের মাথায় বারবার একটা কথাই ঘুরছে, আহিয়ান একবারও তার সাথে দেখা করলো না কেন? কেন ফিরিয়ে দিল তাকে? কষ্টে কোহিনূরের বুক ফেটে যাচ্ছে, চিল্লিয়ে কান্না করতে ইচ্ছে করছে। চোখের মধ্যে পানি টলমল করছে। এই বুঝি কেঁদে দেবে? কোহিনূরকে দাঁড়িয়ে থাকতে দেখে আনায়া কাছে আসলো। আনায়া বলল, কী রে কোহিন, তোকে এতবার ডাকলাম কোনো সাড়া দিলি না যে? কোহিনূর বলল, আহিয়ান ভাইয়া চলে গেছে। আনায়া বলল, হ্যাঁ, ভাইয়া তো তোকে। আনায়া পুরো কথাটা শেষ করার আগে কোহিনূর দৌড়ে নিজের রুমে চলে যায়। কোহিনূর খুব চাপা স্বভাবের, খুব বেশি কষ্ট না পেলে কখনোই কাঁদে না। আজকে কেন যেন কান্না আটকাতে পারছে না। দরজা বন্ধ করে কত সময় কান্নাকাটি করেছে তার ঠিক নেই। কোহিনূর ঠিক করেছে, আর আহিয়ানের কথা
কথা ভেবে কষ্ট পাবে না সে। ভালো করে পড়াশোনা করবে, সামনে তার এক্সাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কোহিনূর খাবারের টেবিলে বসে। পাশের চেয়ারে আফজাল খান ও অপর পাশের চেয়ারে রয়েছে আনায়া। কোহিনূরের আম্মু খাবার পরিবেশন করছেন। তিনি কিছুদিন ধরে কোনো বিষয় নিয়ে খুবই চিন্তিত। আফজাল খান এটা লক্ষ্য করেছেন। কয়েকবার জিজ্ঞাসা করলেও কোনো উত্তরই পাননি। আহিয়ান যাওয়ার পর থেকে কোহিনূর একবারও আহিয়ানের রুমে যায়নি। আহিয়ান পৌঁছানোর পরপরই বাড়িতে ফোন করে জানিয়েছে কোহিনূরের অভিমান বেড়ে পাহাড় সমান হয়েছে। আহিয়ানের সবার সাথে কথা বলার সময় হলেও কোহিনূরের সাথে কথা বলার সময় হয়ে ওঠেনি। আয়ানা কোহিনূরকে বলেছিল আহিয়ানের রুমে নাকি কী রেখে গিয়েছে তার জন্য, কিন্তু কোহিনূর একবারও যায়নি, যাবেও না বলে ঠিক করেছে। আহিয়ান তাকে ফিরিয়ে দিয়েছে, যাওয়ার সময় দেখাও করেনি। এগুলো ভাবতেই কোহিনূরের চোখে জল আসে। আহিয়ান গিয়েছে বেশ কিছুদিন হয়ে গেল। এদিকে কোহিনূরের টেস্ট এক্সামও শেষ। আনায়ার বিয়েতে তোড়জোড় চলছে। ছেলে কানাডা থেকে এসেছে, 1 সপ্তাহ পরেই আকদ হবে। তার কিছুদিন পরে বড় করে অনুষ্ঠান করা হবে। আনায়ার এই বিয়েতে প্রথম থেকেই মত নেই, কাউকে কিছু বলতেও পারছে না, ভেতরে ভেতরে গুমড়ে মরছে। রাত তখন 9টা বাজতে চলল। বাড়ির সবাই খাবার খেয়ে যে যার রুমে চলে গিয়েছে। কোহিনূরের আম্মু আমিনা বেগম সব গুজগাছ করে রুমে চলে যান। আফজাল খান কিছুদিন ধরেই লক্ষ্য করেছেন তার স্ত্রী কোনো বিষয়ে অনেক চিন্তিত। বহুবার জানতে চেয়েছেন, তবে কোনো উত্তরই পাননি। আফজাল খান বললেন, আমিনা, তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? আমাকে বলতে পারো। আগে তো কখনোই তোমাকে এভাবে দেখিনি, তাই এই বিষয়টা আমাকে খুব ভাবাচ্ছে। আমিনা বলল, তেমন কিছুই না, তুমি অত চিন্তা করো না। আফজাল খান বললেন, কিছু হয়েছে, আমি ভালোই বুঝতে পারছি। নিজের মধ্যে কথাটি চেপে না রেখে আমাকে বলো, দুজনে মিলে না হয় একটা সমাধান করব। আমিনা বলল, তোমাকে কথাটা বলা হয়নি। ভাইয়া ফোন করেছিলেন, বাবার শরীর নাকি খুবই খারাপ। এটা নিয়েই আমি চিন্তিত। আফজাল খান বললেন, বুঝতে পেরেছি, একদিন গিয়ে ওনাকে দেখে আসলেই হয়। আমিনা বলল, আমার ভাইরা কেমন তা তো তোমার অজানা নয়। তারা স্বার্থের জন্য আমাকে খুনও করতে দুইবারও ভাববে না। আফজাল খান আর কোনো কথা বললেন না, চুপচাপ ঘুমিয়ে পড়লেন। সময় বহমান। আয়ানার বিয়ের দিন ঘনিয়ে আসছে, আর মাত্র 2 দিন বাকি। কাছের আত্মীয় ব্যতীত কাউকে জানানো হয়নি। অনুষ্ঠানের সময় সবাইকে জানানো হবে। আজকে বাড়ির সবাই কেনাকাটা করতে গিয়েছে সবাই মিলে। বাড়িতে শ্বশুরের দেখাশোনার জন্য আমিনা বেগম থেকে গিয়েছেন। আনোয়ার খান এবং আফজাল খান সবসময় ব্যবসার কাজে ব্যস্ত থাকেন। সবাই কেনাকাটা শেষ করে হাসি মুখে বাড়ি ফিরে আসে। এই হাসি খুশি মুহূর্ত কিছুক্ষণের মধ্যেই বিলীন হয়ে যায়। বাড়িতে আমিনা বেগমকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাপের বাড়ির লোকেদের সঙ্গে সম্পর্ক ভালো না হলেও সেখানে যেতে পারে ভেবে আফজাল খান ওনার খোঁজ নিতে সেখানেও যান। তবে তারা জানায় তিনি এখানে যাননি। একদিকে আনায়ার বিয়ে, অন্যদিকে বাড়ির মেজবউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ির সবার মুখেই চিন্তার ছাপ স্পষ্ট। অনেক খোঁজাখুঁজির পরেও যখন আমিনা বেগমকে খুঁজে পাওয়া গেল না, তখন সবাই হাল ছেড়ে দেয়। ক্লান্ত শরীর নিয়ে রুমে প্রবেশ করে আফজাল খান। তিনি ভেবেই পাচ্ছেন না, এতদিনের সংসার জীবনে তো আমিনা কখনোই এমন করেনি, তাহলে হঠাৎ কোথায় চলে গেল। আর কিছু ভাবতে পারছেন না তিনি। ঘুমানোর জন্য বালিশটা টান দিতেই একটা খামের দেখা মিলল। আশ্চর্য হয়ে চিঠিটা হাতে তুলে নেয়। খাম খুলে চিঠিটা চোখের সামনে মেলে ধরতেই কিছু মুহূর্তের জন্য থমকে যায় আফজাল খানের পুরো পৃথিবী। চিঠিতে লেখা ছিল, আমিনা বেগম নিজের ইচ্ছায় বাড়ি ছেড়েছেন। তার এই একঘেয়ে জীবন ভালো লাগছে না। নিজেকে 4 দেওয়ালের মধ্যে বন্দি মনে হয়। তিনি এমন জীবন কখনোই চায়নি, তাই নিজের ইচ্ছায় এ বাড়ি ছেড়েছেন। চিঠিতে পড়ে আফজাল খান বিশ্বাসই করতে পারছেন না তার স্ত্রী এমন কাণ্ড করেছে। কিন্তু চিঠিতে যে আমিনা বেগমের হাতের লেখা, এটা বুঝতেও সমস্যা হয়নি আফজাল খানের। খান বাড়ির মেজবউ বাড়ি থেকে পালিয়ে গেছে, এ কথা 5 কান হতে বেশি সময় লাগে না। এরই মধ্যেই আনায়ার শ্বশুর বাড়ির লোকজন এগুলো জানতে পেরে তারা আনায়ার সাথে তাদের ছেলের বিয়ে ভেঙে দেয়। এত আয়োজন কেনাকাটার পরেও বিয়ে ভেঙে গেছে। আশেপাশে প্রতিবেশী আর অনেক আত্মীয়রা এই বিয়ে বিষয়েই জানেন। কেউ অপমান করতে ছাড়েননি, এমন কি ছেলের বাড়ির লোকেরাও অনেক কথা শুনিয়ে গেছে। নাফিজা বেগম কোহিনূরের আম্মুর ওপরে সব রাগ ঝাড়ছেন কোহিনূরের ওপর। কোহিনূরও আর চুপ থাকতে পারছেন না। নাফিজা বেগমের কথায় উত্তর দিয়ে ফেলেন, এই বেঁধেছে বিপত্তি। বসার ঘরে তখন সবাই উপস্থিত ছিল। নাফিজা বেগম বললেন, এই মেয়ের মায়ের জন্য আমার মেয়ের জীবনটা শেষ হতে বসেছে। এই বয়সে কার সাথে ভেঙে গেছে আল্লাহই জানেন। কোহিনূর বলল, আমার আম্মু কারোর সাথে ভেঙে যায়নি বড় আম্মু, না জেনে বুঝে কিছু বলবেন না দয়া করে। নাফিজা বেগম বললেন, চুপ কর বেয়াদব মেয়ে, মুখে মুখে তর্ক করবি না। তোর মায়ের জন্য আমার মেয়েটার বিয়েটা ভেঙে গেল। পাড়া প্রতিবেশীরা ছিছি করছে, এই বাড়ির সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে তোর মা। এত বড় মেয়ে রেখে কার সাথে পালিয়ে গেছে কে জানে। কোহিনূর বলল,
চুপ করো তুমি বড় আম্মু, অনেক বলেছো, আমাকে তখন থেকে এসব কথা শুনিয়েই যাচ্ছ। আমার এখানে কি দোষ? নাফিজা বেগমের তিক্ত কথা নিতে পারছেন না কোহিনূর। সকাল থেকে খালি পেটে আছে, চিন্তার অস্থির হয়ে উঠেছে। মায়ের টেনশনে খাবার গলা দিয়ে নামেনি, আর দাঁড়িয়ে থাকার শক্তিটুকু অবশিষ্ট নেই। কোহিনূর মাটিতে লুটি পড়ার আগেই আফজাল খান মেয়েকে ধরে নিলেন। বাড়ির সবাই চিন্তিত হয়ে ছুটে আসলো, শুধু নাফিজা বেগম ছাড়া। মায়ের করা ভুলের জন্য একদিনে কোহিনূর নাফিজা বেগমের চোখের বিষ হয়ে গেছে। আফজাল খান মেয়েকে সোফায় শোয়ালেন। আনায়া দৌড়ে গিয়ে পানি নিয়ে এসে কোহিনূরের চোখে মুখে পানি দিয়ে বারবার ডেকে যাচ্ছে। নাফিজা বেগম আনায়াকে টেনে তুললেন। আনায়া বলল, কি করছো আম্মু? দেখতে পাচ্ছ না কোহিন অজ্ঞান হয়ে গেছে, ওর মুখে পানি ছিটানো দরকার। নাফিজা বেগম বললেন, তোমাকে এই মেয়ের এত সেবা করতে হবে না। এই মেয়ের মায়ের জন্য আজকে মানুষ আমাদের এত কথা শোনাচ্ছে। তোমার বিয়ে দেব কিভাবে ভেবে দেখেছো? আনায়া বলল, চুপ করবে আম্মু, কী সব বাজে বাজে কথা বলছো? তুমি ভুলে যাও না কোহিন আহিয়ান ভাইয়ার বউ। নাফিজা বেগম বললেন, এই মেয়েকে আমি আমার ছেলের বউ হিসেবে কখনোই মানব না। মা যেমন ভেগে গিয়েছে, মেয়েও যে ভাগবে না তা কি বলা যায়? দেখো গিয়ে কোন আকাম করেছে হয়তো, নয়তো এভাবে অজ্ঞান হবে কেন? এত সময় চুপ থাকলেও আফজাল খান এখন আর চুপ থাকতে পারলেন না। তার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। নিজের মেয়ের সম্পর্কে এত বড় অপবাদকেই বা সহ্য করবে? আফজাল খান বলে উঠলেন, চুপ করুন ভাবি, অনেক বলেছেন। আমি মানছি আমার স্ত্রী ভুল করেছে, এখানে আমার মেয়ের কোনো দোষ নেই। এই বিয়েটা বাড়ির সবাই সম্মতিতে হয়েছিল। আপনি এভাবে বলতে পারেন না। আমার মেয়েকে এত বড় অপবাদ দেওয়ার আগে আপনার মনে রাখা উচিত ছিল সে আপনার ছেলের বউ। নাফিজা বেগম বলে উঠলেন, আমি এত কিছু জানি না মেজো ভাই। আপনার বউ আমার মেয়ের এত বড় ক্ষতি করেছে। আমার ছেলের জীবনটা ধ্বংস হোক, আমি এটা চাই না। ওদের এখনো আপাতত বিয়েই হয়নি আইনগতভাবে। আর আহিয়ান এই বিয়েতে রাজি ছিল না। আফজাল খান বললেন, আহিয়ান কোনো ছোট বাচ্চা নয় ভাবি, যে তার সম্মতি ছাড়া বিয়ে করানো হবে। কোহিনূরের জ্ঞান ফিরেছে। নাফিজা বেগমের বলা শেষের কথাটুকু স্পষ্টই শুনতে পেয়েছে, কিন্তু কোনো প্রতিউত্তর করেনি। আহিয়ানের প্রতি জমানো অভিমান যেন আরও বেড়ে গিয়েছে। আহিয়ান যাওয়ার পর আনায়া অনেকবার কোহিনূরকে আহিয়ানের রুমে যেতে বলেছে। যাওয়ার আগে নাকি কোহিনূরের জন্য কিছু রেখে গিয়েছে। এতে মনে মনে খুশি হয়েছিল কোহিনূর, তবে রুমে গিয়ে দেখা হয়নি। মনের মধ্যে জন্ম নেওয়া এই ভালো লাগাটুকুও এখন বিলীন হয়ে গিয়েছে। কোহিনূর এখন বুঝতে পারছে আহিয়ান কোনোদিনও তাকে পছন্দই করতো না। কিছুদিন যেতেই আনোয়ার খানের বাবা হঠাৎ হার্ট অ্যাটাক করেন। তিন ভাই মিলে ওনাকে হসপিটালে নিয়ে যান। ডাক্তার জানায় তিনি প্যারালাইসিস হয়ে গিয়েছে। কোনোদিনও ঠিক হবে বলা যাচ্ছে না, আদৌ ঠিক হবে কিনা তাও জানা নেই। এখানে নাফিজা বেগম কোহিনূরের কথা শোনাতে ভোলেননি। পাড়া প্রতিবেশীদের অপমান সহ্য করতে না পেরেই এমন হয়েছে। এটা কোহিনূরের আম্মুর জন্য হয়েছে। কোহিনূর বুঝতে পারে না একটা মানুষ কিভাবে এতটা পরিবর্তন হতে পারে। এখানে তো তার কোনো দোষই নেই। রাত 8টা বাজতে চলল, বাইরে বাতাস দিচ্ছে, মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি হবে। কোহিনূর বসে আছে সামনে আফজাল খান। তিনি লক্ষ্য করেছেন মেয়ে তার অনেক শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়েছে। আগের প্রাণোচ্ছল সেই হাসিটা এখন আর দেখা যায় না। আগের থেকেও অনেকটাই গম্ভীর হয়ে গেছে কোহিনূর। আফজাল খান মেয়ের মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় জিজ্ঞাসা করলেন। আফজাল খান বললেন, কিছু বলবে মা? হঠাৎ আমার রুমে এলে যে? আমিই তো তোমার সাথে গিয়ে দেখা করতে পারতাম। কোহিনূর বলল, আমি তোমাকে কিছু বলতে চাই আব্বু। আফজাল খান বললেন, কি বলবে বলো? কোহিনূর বলল, আম্মু কোথায় আছে আমি জানি না, কেন গিয়েছেন এটাও জানি না, তবে আমি জানি আম্মু কোনো ভুল করবে না। বড় আব্বু আমাকে পছন্দ করেন না। ওনার তিক্ত কথাবার্তা আমি নিতে পারছি না আব্বু। আমি এখান থেকে চলে যেতে চাই। স্ত্রী কোনো ভুল করবে না এটা আফজাল খানও বিশ্বাস করেন, তবে চিঠির লেখাটা যে তারই স্ত্রীর, এটা তাকে খুব ভাবাচ্ছে। হঠাৎ আমিনা বেগম কেন এমন করলেন? স্ত্রীর সাথে কাটানো সময়গুলোর কথা মনে পড়লেই কষ্টে ভিতরে ভারী হয়ে আসে আফজাল খানের। নিজেকে সামলে নিয়ে তিনি মেয়েকে বললেন, এটা তোমার বাড়ি আম্মু, তুমি এখান থেকে চলে যাবে কেন? কোহিনূর বলল, আমি এখানে থাকলে সমস্যা বাড়বে বই কমবে না আব্বু। বাড়িতে কিছু হলেই তার দোষ আমাকে দেওয়া হয়। উঠতে বসতে এত অপমান আমি নিতে পারছি না আব্বু। তুমি আমাকে হোস্টেলে রেখে আসো, আমি আর এখানে থাকতে চাই না। কিছুক্ষণ থেমে কোহিনূর আবার বলল, আমি আর একটা কথা বলতে চাই আব্বু। আফজাল খান বললেন, বলো মা, কি বলবে? কোহিনূর বলল, আহিয়ান ভাইয়ার সাথে আমার বিয়েটা ভেঙে দিতে চাচ্ছি আব্বু। আমাদের যেহেতু আইনগত বিয়ে হয়নি, ডিভোর্স হওয়ার ঝামেলাও নেই। ওনার এই বিয়েতে সম্মতি ছিল না, তাই এই বিয়েটার কোনো মানেই নেই। মেয়ের কথা চুপ করে শুনলেন আফজান খান। মাথা নেড়ে বুঝালেন, সময় আসলে দেখা যাবে, এখন এগুলো নিয়ে চিন্তা না করতে। মেয়ের সাথে কতক্ষণ কথা বলে আফজাল খান ঠিক করলেন কোহিনূরের এসএসসি এক্সামের আগে পর্যন্ত ওনার বোনের বাড়িতেই থাকবে। রেজাল্ট পেয়ে গেলে কোনো একটা ভালো কলেজে ভর্তি করে সেখানে হোস্টেলেই রেখে আসবেন।
এ বিষয়ে আনোয়ার খানের সাথে কথা বলতে তিনি প্রথমে না করেন, তবে আফজাল খান বোঝানোর পর তিনি সম্মতি দেন। এখানে থাকলে কোহিনূর কোনোভাবেই ভালো থাকবে না। নাফিজা বেগম কোহিনূরকে সহ্যই করতে পারেন না, এটা ভেবেই সিদ্ধান্ত নেওয়া হয় কোহিনূর এখন থেকে হোস্টেলেই থাকবে। যেমনটা ভাবা হয়েছিল তেমনটাই হয়েছে। কোহিনূরের রেজাল্ট দেওয়া হলে আফজাল খান মেয়ের কথা মতো তাকে ভালো একটা কলেজে ভর্তি করে দেন। সেখানকার হোস্টেলে কথা বলে সেখানে রেখে আসেন। নিজের ভেতরে হাজার কষ্ট থাকলেও মেয়েকে তা বুঝতে দেন না আফজাল খান। কিছুদিন পর পরই দেখা করতে যান। প্রতি মাসে নিয়ম করে টাকা পাঠান। বর্তমান দরজায় ঠক ঠক আওয়াজে ধ্যান ভাঙে কোহিনূরের। মিতু আর কোহিনূর দুজনেই দরজার দিকে তাকায়। আনেয়া দরজার সামনে দাঁড়িয়ে আছে, মুখে লেগে আছে তার মিষ্টি হাসি। আনেয়া বলল, ভিতরে আসবো কোহিন? কোহিনূর বলল, ও মা, জিজ্ঞেস করছো কেন আনায়া আপু? তোমাদের বাড়ি তোমাদের ঘর, আমি তো মেহমান। তোমার ভাইয়ের বিয়ে খেতে আসলাম, আমাকে জিজ্ঞেস করতে হয় বুঝি? আনায়া বলল, এভাবে বলছিস যে এটা তো তোরও বাড়ি। আনায়ার কথা তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে বলল কোহিনূর, ঠিকই বলেছ আনায়া আপু, বাড়ি থাকতেও আমি কেমন সন্ন্যাসী হয়ে ঘুরছি দেখো। আনায়া বুঝতে পারে না কোহিনূরের কথাবার্তা। মেয়েটা ছোটবেলা থেকেই খুব অভিমানী, চাপা স্বভাবের, সবার কাছে নিজেকে প্রকাশ করে না। এখন যেন আরও গম্ভীর হয়ে গিয়েছে, প্রয়োজন ছাড়া কথাও বলতে চায় না। নীরবতাই যেন একমাত্র সঙ্গী কোহিনূরের। আনায়া বলল, তোর হেয়ালি রাগ, এবার চল, মিতুকে নিয়ে ছাদে যাবি আমাদের সাথে। কোহিনূর বলল, ছাদে কি হচ্ছে? রাতের গায়ে হলুদরা এখনই সেরে ফেলবে নাকি? কোহিনূর বাইরে কঠিন দেখালেও ভিতরে ভিতরে জ্বলছে, এটা আনায়া ভালোভাবেই বুঝতে পারছে। মুচকি হাসি দিয়ে বলল, আনায়া, আরে না, ভাইয়ার বন্ধুরা আর আমাদের সব কাজিন ছাদে আড্ডা দিচ্ছে, তোদেরকেও নিয়ে যেতে বলল। কোহিনূর বলল, আমার ওসব ভালো লাগে না আপু, তুমি যাও, আমি এখানেই ভালো আছি। এদিকে আড্ডা হচ্ছে শুনেই মিতুর ভিতরে ছটপটানি শুরু হয়েছে। মিতু বলল, যেভাবেই হোক কোহিনকে নিয়ে যেতে হবে। এটা থেকে মনে হচ্ছে জেলখানায় বন্দি কয়েদি। কোহিনটাও হয়েছে তেমন, একা একা বসে থাকবে, তবুও বাইরে যাবে না। মিতু আর আয়ানা এক প্রকার টেনে টুনেই কোহিনকে নিয়ে ছাদে এলো। আহিয়ানের বন্ধুরা আর ফুপাতো ভাই বোনেরা মিলে আড্ডা দিচ্ছে। সবাই কিছু নিয়ে খুব হাসাহাসি করছে। কোহিনূর আসতেই ছাদের সবাই দৃষ্টি তার দিকে নিক্ষেপ করলো। সবাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কোহিনূরের কেমন অস্বস্তি হচ্ছে। একটা মুচকি হাসি দিয়ে এক পাশে গিয়ে দাঁড়ালো। সাথে মিতুও গেল। আহিয়ানে তিনটা বন্ধু এসেছে, নাহিদ, রুহি আর অয়ন। তারা কোহিনূরকে ভালোভাবেই চেনে, কোহিনূরও তাদের চেনে। আনায়া সবার জন্য চা নিয়ে এসেছে। সবাইকে এক এক করে চা দিয়ে নাহিদের কাছে যায়। আনায়া নাহিদকে এখনো পছন্দ করে, তবে আগের মতো পাগলামি করে না। নাহিদ অবাক হয়, মেয়েটা এত পরিবর্তন হলো কিভাবে? আগে তো এমন ছিল না। নাহিদ আনায়ার দিকে এক পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এদিকে আনায়া এত সময় ধরে চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, সেদিকে নাহিদের কোনো খেয়ালই নেই। অয়ন নাহিদকে হালকা ধাক্কা দিয়ে বলে, কি গো নাহিদ কাকু, আজকে কি দেখে দেখেই দিন পার করবে নাকি? নাহিদ বলল, তোর মুখ নামক মেশিনটা বন্ধ রাখ, বলেই আনায়ার হাত থেকে চায়ের কাপটা নিল নাহিদ। অয়ন বলল, তুমি তাকিয়ে থাকলে কিছু হয় না, আর আমি বললেই দোষ, তাই না? যত দোষ সব অয়ন ঘোষ। নাহিদ বলল, তুই চুপ করবি শয়তান, তোর মুখে কিছুই আটকায় না। আহিয়ান এসব শুনলে আমাকে গুলি করে মারবে। রুহি বলল, আমি সেই শুভ কাজটি সেরে দেব। বিয়ে তো করবি না, চল্লিশা খাওয়া, অনেক দিন হলো ভালো খাবার খাই না। এবার অয়নের সাথে রুহিও বলে উঠল, হ্যাঁ, 40টা মেনুতে দয়া করে বিরিয়ানি রাখিস ভাই। বিয়ে করলে তো আরও ভালো ভালো খাবার খাইতাম, এত কিছু লাগবে না, বিরিয়ানি হলেই চলবে। নাহিদ ভাবছে এরা কি বন্ধু নাকি কসাই, দরকার পড়লে জবাই করতেও দুবার ভাববে না। আনায়াকে পছন্দ করে এটা আহিয়ানকে বলে দেবে? এই ব্ল্যাকমেল করে কত কিছু যে খেয়েছে তার কোনো হিসেব নেই। রুহি ফোনে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। এইদিকে নাহিদেরও আয়না আছে। অয়ন বেচারা কষ্টে আছে, শুধু এসব দেখে যাচ্ছে। অয়ন মাটিতে হাত পা ছড়িয়ে গালে হাত দিয়ে বসে পড়ল। হতাশ হয়ে বলতে লাগলো, সবাইকার বউ আছে, প্রেমিকা আছে, আমার পোড়া কপালে কিচ্ছু নাই। কাজিনরা সব ট্যাবলেট ক্যাপসুল, নইলে কোন দিন না বিয়ে করে বসে থাকতাম। অয়ন আকাশের পানে তাকিয়ে আছে, এমন আবভাব করছে মনে হচ্ছে কালকেই বিয়ে করেছিল, আজকেই বউ অন্য কারোর সাথে পালিয়ে গেছে। মিতু ফোন টিপতে টিপতে রুমে যাচ্ছে। অয়নের পায়ের সাথে হোঁচট খেয়ে সেখানেই চিৎপটাং হয়ে পড়ে। হাতের ফোনটার গ্লাস ভেঙে গিয়েছে। অয়ন এখনো দেবদাস মার্কা চেহারা বানিয়ে আগের মতোই বসে আছে। তার জন্য যে একজন পড়ে গিয়েছে সেদিকে কোনো খেয়ালই নেই। মিতু রেগে মেগে অয়নকে বলল, এই লোক, এখানে এভাবে বস্তার মতো বসে আছেন কেন? আপনার জন্য আমি পড়ে গেলাম, দেখতে পাচ্ছেন না? ও মা, তুমি পড়ে গেছো, আমি তাতে কি করব? মিতু বলল, আপনার জন্যই তো আমি পড়ে গেলাম। অয়ন বলল, আমি কি তোমাকে বলেছিলাম পড়ে যাও? মিতু বলল, একদম বাজে কথা বলবেন না,
আপনি এভাবে আটার বস্তার মতো বসে না থাকলে আমি পড়তামই না। অয়ন বলল, চুপ করো ঝগড়াটে মেয়ে মানুষ। তুমি এদিকে আসলে কেন? আমি কি তোমার দাওয়াত করেছিলাম আমার পায়ের সাথে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার জন্য? মিতু বলল, ঝগড়াটে আমি না, আপনি নিজেই। আপনাকে আমি দেখে নেব। অয়ন বলল, সময় থাকতে দেখে নাও। আমি সেলিব্রিটি হয়ে গেলে আবার তোমার মতো ঝগড়ুটি মাইয়াদের পাত্তা দিব না। এদের ঝগড়া এইবার মারামারিতে রূপ নেবে বুঝতে পেরে কোহিনূর এসে মিতুকে বুঝিয়ে নিয়ে যায়। নাহিদ আর রুহি অয়নকে থামায়। মিতু এখনও বিড়বিড় করে অয়নকে শখানেক গালি দিয়ে ফেলেছে। মিতু আর অয়নের কাণ্ড দেখে কোহিনূর না চাইতেও হাসি আটকে রাখতে পারল না। আয়ানা তো প্রথম থেকেই হেসে যাচ্ছে। অন্যদিকে কোহিনূরের সুন্দর হাসির দিকে তাকিয়ে আছে একজোড়া চোখ। গভীরভাবে পর্যবেক্ষণ করছে প্রেয়সীকে। কতদিন পর কোহিনূরের সুন্দর মুখের পাগল করা হাসি দেখছে আহিয়ান। পরনে কালো রঙের একটা থ্রি পিস, ফর্সা শরীরে কালো রংটা বেশ ভালোই মানিয়েছে কোহিনূরকে। মাথায় ঘোমটা টানা, বাড়ির বউদের মতো লাগছে। আহিয়ান ভাবছে ছোট কোহিনূর কবে এত বড় হয়ে গেল। ছাদে এত সময় সবাই উপস্থিত থাকলেও আহিয়ান ছিল না, এখনই আসলো। অয়ন, নাহিদ, রুহি আহিয়ানের সামনে গিয়ে দাঁড়ালো। রুহি বলল, কি ব্যাপার রোমিও? দূর থেকেই কি দেখে যাবে? রুহির সাথে তাল মিলিয়ে অয়নও বলে, কাছে যাওয়ার সুযোগ পেলে তো কাছে গিয়ে দেখবে। আমার তো একবারেই নেই, আহিয়ানের থেকেও নেই। তোর জন্য আমার খুব মায়া হয় মামা। আহিয়ান ভ্রু কুঁচকে তাকায় অয়নের দিকে। তার চলছে জীবন মরণের অবস্থা, এদিকে এরা মজা করছে। অয়ন চুপ করে যায়। আহিয়ান এমনিতে ভালো, রাখলে সব ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। আহিয়ানের বন্ধু মহলে অয়নই বেশি মজা করে। নাহিদ জন্মগত ভালো মানুষের পদবি লাগিয়ে ঘুরছে। রুহিকে কম বেশি সব কিছুতেই পাওয়া যায়। বন্ধুদের উদ্দেশ্যে আহিয়ান বলে, তাদেরকে কি করতে হবে মনে আছে তো? আহিয়ানের কথায় তিনজনই একসাথে উত্তর দেয়, ভুলে গেলে চলবে নাকি? মামা, তোরা আমার কেমন বন্ধু হইলি বল? একটা আমার হিল্লে করে দে না। প্রেম, বিয়ে, সংসার, বাচ্চা পয়দা করার যুদ্ধে আমি এক ধাপ পিছিয়ে পড়লাম। অয়নের কথায় রুহি বলে, তোর কপালে এসব ভালো জিনিস নেই। তোর কপালে বউ জুটবে না শয়তান। আমার কাছ থেকে 500 টাকা নিয়েছিলি, এখনো ফেরত দিসনি। তোকে আমি অভিশাপ দিলাম, তোর কপালে রানু মণ্ডল জুটবে। অয়ন কাঁদো কাঁদো মুখ বানিয়ে ঝট করে বসে রুহির পা দুটো জড়িয়ে ধরে। অয়ন বলল, এমন অভিশাপ দিস না মামা। তোর 500 টাকা সুদে নিলাম, 5 লাখ টাকা বানিয়ে ফেরত দেব। অয়নের উদ্ভট কাজ দেখে উপস্থিত সবাই হেসে ফেলে। রাতে আহিয়ানে গায়ে হলুদ, বাড়িতে মেহমান আসতে শুরু করেছে। খান বাড়ির বড় ছেলে বিয়ে বলে কথা। এই বিয়েতে সবচেয়ে বেশি খুশি নাফিজা বেগম নিজেই। একা হাতে সবকিছু তদারকি করছেন। মিথিলাদের বাড়ি আহিয়ানের বাড়ির পাশেই, তাই গায়ে হলুদের অনুষ্ঠান এখানেই হবে। ছাদরা ফুল দিয়ে সাজানো হয়েছে, সাথে লাইটিংও করা হয়েছে। বরকনে বসার জন্য সুন্দর জায়গা ব্যবস্থা করা হয়েছে। এত এত আয়োজন দেখে কোহিনূরের দম বন্ধ লাগছে। ইচ্ছে করছে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে, কিন্তু যাবে না। যত যাই হোক সবার সামনে নিজেকে শক্ত রাখতে হবে। আহিয়ান তো তাকে ভালোবাসে না, তাই আহিয়ানে কার সাথে বিয়ে হলো না হলো কোহিনূরে কিছু যায় আসে না। বারবার নিজেকে এগুলো বলে বুঝাচ্ছে, কিন্তু বুকের ভিতর যে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে খুব কাছের কেউ দূরে সরে যাচ্ছে। জীবনের প্রথম ভালোবাসা তার চোখের সামনে অন্য কারো হয়ে যাবে, এটা দেখবে কিভাবে? কোহিনূরের মনের অবস্থা মিতু ভালোভাবেই বুঝতে পারছে। মিতু বলল, কোহিন, তোর যদি এখানে ভালো না লাগে তাহলে আমার সাথে চল। আমরা এখনই চলে যাব। চল। তুই এভাবে কষ্ট পাচ্ছিস, আমি এটা একদমই দেখতে পাচ্ছি না। কোহিনূর বলল, কোথায় কষ্ট পাচ্ছি আমি? আমি তো ভালোই আছি মিতু। তুই আমাকে নিয়ে একটু বেশিই ভাবিস। মিতু বলল, ঠিক বলছিস তো কোহিন? তোর চোখ মুখ বলে দিচ্ছে তুই ভালো নেই। সারা দুনিয়াতে তুই ভুল বোঝালেও পারবি, আমাকে পারবি না। এবার আর কোহিনূরের নিজের কান্না আটকে রাখতে পারল না। সবার সামনে শক্ত থাকলেও মিতুর কাছে কখনোই থাকতে পারে না। দিন শেষে মিতুকেই নিজের সকল দুঃখ কষ্টের সকল কথা বলে শান্তি পায় কোহিনূর। এই মানুষটি তার বড্ড কাছের। একটুখানি কষ্ট পেলেই কিভাবে যেন বুঝে যায়। কোহিনূর মিতুকে জড়িয়ে ধরে কান্না করছে। দরজার আড়ালে দাঁড়িয়ে কেউ এতক্ষণ ধরেই শুনছে দু বান্ধবীর কথোপকথন। কোহিনূরের রুমেই পরেই আহিয়ানের রুম। রুমে ঢোকার সময়ই কোহিনূরকে দেখে পা থেমে যায়। না চাইতেও সব কথা শুনে ফেলে। প্রেয়সীর অভিমান বুঝতে পারে আহিয়ান। সে ভুল করেছে, বিশাল বড় ভুল করেছে। সেদিন কোহিনূরের প্রশ্নের উত্তর দিলে আজ এত কিছু হতো না। গায়ে হলুদের অনুষ্ঠান চলছে। আহিয়ান না চাইতেও তার মায়ের কথায় মিথিলার পাশে বসে গিয়েছে। আহিয়ানকে দেখেই মিথিলা আহিয়ানের কাজ ঘেঁষে বসে। আহিয়ান সরে গিয়ে ভ্রু কুঁচকে তাকায় মিথিলার দিকে। আহিয়ান বলল, এই বল্টু মেয়ে, একদম আমার কাছে আসবে না, বলে দিলাম। আমার থেকে দূরত্ব বজায় রাখবে। আহিয়ানের কথায় চোখ গোল গোল হয়ে যায় মিথিলার। আহিয়ান বাচাল, মুখের উপরে সব কথার জবাব দিয়ে দেয়, এটাই সে শুনেছে।
মিথিলা বলল, মানছি আমি একটু মোটা, তাই বলে এভাবে বল্টু বলে অপমান করবে? আপনি আমাকে বল্টু বললেন কেন? আমি দেখতে অতটাও খারাপ নই। আহিয়ান বলল, তুমি তো বল্টুই, তোমার জন্য নাটকের ব্যবস্থা করে দেব, আমার দিকে একদম নজর দেবে না। মিথিলা বলল, কী সব বলছেন? কালকেই তো আমাদের বিয়ে, আমার কি এইটুকু অধিকার নেই? একটু কাছেই এসেছি তো বসেছি, এভাবে বলছেন কেন? আহিয়ান বলল, নিজের নামের পাশে আহিয়ানের নামের ট্যাগ লাগানো অত সহজ নয় মেয়ে। তাদের কথার মাঝেই লোডশেডিং হয় হঠাৎ। লোডশেডিং হয়েছে প্রায় 10 মিনিট হতে চলল। বাড়ি ভর্তি মেহমান, সবাই হইচই করছে। নাফিজা বেগম নিচেই ছিলেন। ছাদে সবাই চিল্লাচিল্লি করছে শুনে তিনি লাইট নিয়ে তিনিও গেলেন। কোনোদিনও এত এভাবে কারেন্ট যায় না। আজকে এই অনুষ্ঠানের মাঝে হঠাৎ কারেন্ট চলে গেল, বিষয়টা খুব ভাবাচ্ছে নাফিজা বেগমকে। ছেলের উপর ওনার কোনো বিশ্বাস নেই। বিয়ে আটকানোর জন্য কখন যে কি করে বসবে এই ভেবে তিনি অনেক চিন্তায় আছেন। 10 মিনিটের মাথায় কারেন্ট চলে এসেছে। অত সময়ে নাফিজা বেগমও ছাদে চলে এসেছেন। সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু আহিয়ানের পাশে মিথিলা নেই। আর আহিয়ান ভাবলেথিনভাবে পায়ের উপর পা তুলে বসে ফোন ঘাঁটছে। আহিয়ানের পাশে মিথিলাকে না দেখতে পেয়ে পুরো বিয়ে বাড়ি হইচই পড়ে গেছে। সবাই বলাবলি করছে কোণে হঠাৎ কোথায় উধাও হয়ে গেল। আহিয়ানের কারোর কথায় কোনো ভ্রুক্ষেপ নেই। সে নিজের মতো করে ফোন ঘাঁটতে ব্যস্ত। নাফিজা বেগম রেগে মেগে আহিয়ানের কাছে আসলেন। তার ছেলেই যে কিছু ঘটিয়েছে এই বিষয়ে বুঝতে বাকি নেই নাফিজা বেগমের। তিনি এসে আহিয়ানকে জিজ্ঞাসা করলো, আহিয়ান, মিথিলা কোথায়? তুই কি করেছিস মেয়েটার সাথে? আহিয়ান বলল, আমি কি করব মা, আমি কিছুই করিনি। ফোনের দিকে দৃষ্টি রেখেই বলল আহিয়ান। নাফিজা বেগম বলল, তুই যে কোনো অঘটন ঘটিয়েছিস আমি ভালোভাবেই বুঝতে পারছি। মিথিলা কোথায় আমাকে বল, ওর বাড়ির লোকের কাছে আমি কি জবাব দেব? আহিয়ান বলল, আমাকে যেখানে দেখে গিয়েছিলে এখনো তো সেখানেই পেয়েছো, তাহলে আমি কিভাবে কিছু করব মা? আমার সাথে তো আর জিনভূত নেই যে মিথিলাকে নিয়ে উড়ে যাবে। নাফিজা বেগম ভেবে দেখলেন আহিয়ানের কথাটাই সত্যি। তাহলে মিথিলা গেল কোথায়? নাফিজা বেগম খুবই চিন্তিত হলেন। সমানে পায়চারি করে যাচ্ছেন। তার মাথায় শুধু ঘুরপাক কাছে এত মানুষের মধ্যে মিথিলা গেল কোথায়? এটিকে রুহি আর আনায়া কোহিনূরকে সাজাচ্ছে। মিতু পাশেই দাঁড়িয়ে আছে। কোহিনূর বুঝে পারছে না তাকে এভাবে সাজানো হচ্ছে কেন। এরা কি করতে চাইছে মাথায় ঢুকছে না কোহিনূরের। কোহিনূর বলল, আনায়া আপু, তোমরা আমাকে এভাবে সাজাচ্ছ কেন? নতুন করে কারোর সাথে বিয়ে দিবে নাকি? আনায়া বলল, আরে ভাই আর হলুদ হচ্ছে, তুই সাজবি না? আমরা তো সেজেছি। তোকে এভাবে দেখলে লোকজনেরা কি বলবে? কোহিনূর বলল, বিয়ে তো তোমার ভাইয়ের সাথে মিথিলার, আমাকে এভাবে সাজানোর দরকার নেই। মানুষ আমাকে দেখবে না। বেশি সাজালে দেখা যাবে তোমার ভাই আরো হবু বউ রেখে আমার দিকেই নজর দিয়ে বসে থাকবে। তখন কি করবে আনায়া আপু? আনায়া বলল, নজর দিবি বলেই তো সাজাচ্ছি রে কহিন। আনায়া বিড়বিড় করে বলল কথাটি। কোহিনূরদের থাকার জন্য আলাদা একটি ঘর আছে। এতদিন সেখানে পুরনো জিনিসপত্র ছিল, তবে আহিয়ানে বিয়ে হবে তাই মেহমান থাকার জন্য ঘরটি পরিষ্কার করা হয়েছে। এখন দেখলে কেউ বুঝবেই না এতদিন এই ঘরটি অবহেলা অযত্নে পড়েছিল। আনায়া আর রুহি কোহিনূরকে নিয়ে সেই ঘরটিতেই এসেছে। এখানে নিয়ে আসতেও কত কিছু যে বলতে হয়েছে তার হিসাব নেই। সাথে মিতুও আছে। কোহিনূর খুব অবাক হচ্ছে। আনায়া আর রুহির কাজে এমনভাবে ট্রিট করছে মনে হচ্ছে কোহিনূর নতুন করে আজকেই তার বিয়ে হতে চলেছে। রুমে ঢুকতে অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছায় কোহিনূর। এখানে তার আবু, ফুপি, চাচা সহ বাড়ির সবাই উপস্থিত। নেই কেবল নাফিজা বেগমই। কোহিনূরের মাথায় কিছুই ঢুকছে না। বিয়ে বাড়িতে এত মেহমান আর বাড়ির লোক সবাই এখানে কেন? নাহিদ আর অয়ন এক পাশে দাঁড়িয়ে আছে। তাদের পাশেই সোফায় বসে আছে 40-60 মতো এক লোক। সামনে তার কাগজপত্র রাখা। দেখেই বুঝে যাচ্ছে উকিল হবে। কোহিনূর অবাকের সহিত জিজ্ঞাসা করল, এখানে কি হচ্ছে আমি কি জানতে পারি? আমাকেই বা এখানে নিয়ে আসা হলো কেন? কোহিনূরের কথা রেস্ট টেনে আহিয়ান জবাব দিল, এখানে আমাদের বিয়ে হবে। বিয়ের কোণে উপস্থিত না থাকলে বিয়ে হবে কিভাবে শুনি? কোহিনূরের মাথা ঘুরিয়ে উঠল। বাকিদের দৃষ্টি তখনও দরজার সামনে দাঁড়িয়ে থাকা আহিয়ানের দিকে। আহিয়ানের পরনে খয়েরি রঙের পাঞ্জাবি, হাতাটা ফোল্ড করা, চুলগুলো এলোমেলো। আরিয়ান কোহিনূরের সামনে এসে দাঁড়ালো। কোহিনূরের দুহাত নিজের হাতে মুঠোয় নিল। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। পুরো ঘরেই বিনপ্রথম নীরবতা বিরাজ করছে। এতগুলো মানুষ, তবে কারোর মুখে কোনো কথা নেই। আহিয়ান বলল, আমাদের অসম্পূর্ণ বিয়েটা আজ সম্পূর্ণ হবে কুহু। আমাদের একটা ছোট্ট সংসার হবে। তোর প্রত্যেকটা স্বপ্নকে আমি বাস্তবে রূপ দেব। তোকে দেওয়া কষ্টগুলো আমি আমার ভালোবাসা দিয়ে পুষিয়ে দেব। সব ঝড়ঝাপটায় আমি তোর হাত এভাবেই শক্ত করে ধরে রাখবো। আমায় বিয়ে করবি কুহু? আমাকে ফিরিয়ে দিস না। আহিয়ানের প্রতিটা কথা কোহিনূরের কানে বাজছে। এটাই তো চেয়েছিল। কতদিন অপেক্ষা করেছে এই কথাগুলো শোনার জন্য। কিন্তু শেষের কথাটায় নিমিষেই সব ভালো লাগা শেষ হয়ে গিয়েছে। কোহিনূরও একদিন এভাবেই ভালোবাসার কথা ব্যক্ত করেছিল। আহিয়ান তো সেদিন তাকে গ্রহণ করেনি, ফিরিয়ে দিয়েছিল।
কোহিনূর এক ঝটকায় নিজের হাতটা আহিয়ানের থেকে ছাড়িয়ে নেয়। রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। কোহিনূর বলল, আমাকে কি সবার খেলার পুতুল পেয়েছে? এভাবে সংসাজিয়ে এখানে নিয়ে এসে নাটক করা হচ্ছে। আব্বু, চাচু, তোমরা ওনার এসব খামখেয়ালি পনাতে সাপোর্ট করছো? মেয়ে রেগে গেছে বুঝতে পেরে আফজাল খান মেয়ের কাছে যান। মাথায় হাত রেখে বলেন, আমরা বুঝে শুনে এসব করেছি। আমরা সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছি। তুমি আরেকবার বাবার উপর ভরসা করে দেখো, মা ঠকবে না। কোহিনূর বলল, আগেও তো বিশ্বাস করেছিলাম আব্বু, ঠকিনি বলছো? তোমরা বারবার আমার হয়ে নিজেরা সিদ্ধান্ত নেবে, এটা কিভাবে হয় আব্বু? আমি তো বড় হয়েছি, একবার যে ভুল করেছি সেটা আর দ্বিতীয়বার করব না। কোহিনূর রুমি থেকে বেরিয়ে যায়। পিছন পিছন আহিয়ানও যায়। মিতু যেতে চাইলে আনায়া আর রোহি তাকে আটকায়, বুঝিয়ে বলে এখন ওদেরকে একা কথা বলতে দেওয়া উচিত। বাকিরা এখানে যেভাবেই আছে সেভাবেই যায় বাইরে। আনায়া খান অনেক চিন্তিত, সাথে আফজাল খানও। মেয়ে তার অনেক অভিমানী, কতবার বলেছে এই বিয়েটা ভাঙতে চায়। আহিয়ানের প্রতি এতটাই অভিমান যে এতদিন একবার আহিয়ানের নামটি মুখেও নেয়নি। আহিয়ান কি ওকে মানাতে পারবে? আহিয়ান কোহিনূরকে ডাকছে, কিন্তু কোহিনূর সে ডাকে সাড়া না দিয়ে নিজের মতো হেঁটে যাচ্ছে। এভাবে ডাকলে কোহিনূর শুনবে না, তাই ভেবে আহিয়ান গিয়ে কোহিনূরের সামনে দাঁড়ায়। আজকেও ভার্সিটির সামনে ঘটনাটার পুনরাবৃত্তি হলো। কোহিনূর পড়ে যেতে নিলেই আহিয়ান কোহিনূরকে ধরে ফেলে, মিশিয়ে নেয় নিজের প্রশস্ত বুকের সাথে। কোহিনূর এক মুহূর্ত দেরি না করে দূরে সরে যায় আহিয়ান থেকে। এমনিতেই রেগে আছে, তার মধ্যে আবার এসব। রক্তচক্ষু নিয়ে তাকায় আহিয়ানের দিকে। কোহিনূর বলল, বারবার এমনভাবে সামনে চলে আসেন কেন? চোখে দেখতে পান না, নাকি ইচ্ছে করেই এমন করেন? আহিয়ান বলল, তুই বারবার আমার থেকে এভাবে পালিয়ে যাস কেন? আহিয়ানের কথায় হাসলো কোহিনূর। কোহিনূর বলল, পালিয়ে তো আপনি গিয়েছিলেন আহিয়ান ভাইয়া, আমাকে ফিরিয়ে দিয়েছিলেন। এতগুলো বছরে একবারও আমার খোঁজ নিয়েছেন? কোহিনূরের নামে কেউ আপনার জীবনে আছে এটা আদৌ আপনার মনে ছিল? আমাকে ভালোবেসে একবার কাছে টেনে দেখতেন, আমি সারাটা জীবন আপনার জন্য অপেক্ষা করে যেতাম। এ কথাগুলো মনে মনে বললেও মুখে বলেনি কোহিনূর। নিজের শক্ত খোলস ছেড়ে এত সহজে বেরোবে না। কোহিনূর চলে যাওয়ার জন্য পা বাড়ায়, কিছু দূর যেতেই আহিয়ানের কথায় পা থেমে যায় তার। ঘুরে তাকায় আহিয়ানের দিকে। কাউকে মন থেকে ভালোবাসলে তার জন্য অপেক্ষা করতে হয় কুহু। কোহিনূর বলল, অনিশ্চিত অপেক্ষায় কি কোনো মানে আছে আহিয়ান ভাইয়া? আহিয়ান বলল, এত তাড়াতাড়ি ভুলে গেলি কিভাবে? কোহিনূর বলল, ভুলিনি তো। আহিয়ান বলল, মনেও তো রাখিসনি। আহিয়ানের কথায় কোহিনূর তার দিকে এগিয়ে আসে, মুচকি হাসি দিয়ে বলে, জীবন ফুরিয়ে যাবে, মন বহুবার বদলাবে, গন্তব্য নির্দিষ্ট হবে, আদৌ কি আপনাকে ভোলা যাবে? আহিয়ান বলল, বলিসনি তবে। কোহিনূর বলল, ভোলার কি উপায় আছে? আহিয়ান বলল, এত ম্যাচুরিটি কথাবার্তা শিখলি কিভাবে? কোহিনূর বলল, শিখিনি তো, পরিস্থিতি শিখতে বাধ্য করেছে। আহিয়ান বলল, আমাকে আরেকটা সুযোগ দিবি কুহু? কথা দিচ্ছি মরে যাওয়ার আগে পর্যন্ত আমি তোর হাত ছাড়ব না। কোহিনূর বলল, আমি যখন চেয়েছিলাম তখন আপনি আমার হাত ধরেনি। এখন এসবের কোনো প্রয়োজন নেই আহিয়ান ভাইয়া, আপনি আপনার মতো ভালো থাকুন। আহিয়ান আর কোহিনূরের কথার মাঝে আনায়া ভিতর থেকে ছুটে আসে। আনায়াকে এইভাবে আসতে দেখে চিন্তিত হয়ে জিজ্ঞাসা করে কোহিনূর, কি হয়েছে আনায়া আপু, এমন করছো কেন? আনায়া বলল, তুই তাড়াতাড়ি ভিতরে চল কোহিন, চাচ্চুর হঠাৎ করেই খুব শরীর খারাপ হচ্ছে, আমার মনে হচ্ছে সিরিয়াস কিছু, তুই তাড়াতাড়ি আয়। বাবার শরীর খারাপ করছে শুনে কোহিনূরের হাত পা ঠান্ডা হয়ে গেছে। মা কোথায় আছে, কি করছে কিছুই জানে না। এই পৃথিবীতে আপন বলতে কোহিনূরের বাবাই আছে, তার কিছু হলে কি নিয়ে বাঁচবে সে? কোহিনূর আর আনায়া আফজাল খানের কাছে আসতে লাগে, সাথে আহিয়ানও। আফজাল খান আধশোয়া অবস্থায় বুকে হাত দিয়ে আছেন, পাশেই আনোয়ার খান। কোহিনূর গিয়ে বাবার পাশে বসে। কোহিনূর বলল, বাবা কি হয়েছে তোমার, কোথায় কষ্ট হয়েছে আমাকে বলো। আফজাল খান বলল, আমি ঠিক আছি মা। কোহিনূর বলল, তুমি ঠিক নেই আব্বু, তোমাকে আমি এক্ষুনি হাসপাতালে নিয়ে যাব। হাসপাতালে নিতে হবে না মা, আমার কথা শোনো, তুমি আহিয়ানের সাথে বিয়েতে রাজি হয়ে যাও। তুমি খুশি আছো দেখলে আমি মরেও শান্তি পাবো। কোহিনূর বলল, এসব কি বলছো আব্বু, তোমার কিছুই হবে না, আমি আছি তো। আহিয়ান আফজাল খানকে চোখ দিয়ে ইশারা করলো। আফজাল খানও আহিয়ানের আশ্বাস দিলেন তার কাজটি হয়ে যাবে। আফজাল খান মেয়ের হাত ধরলেন, তাকে বুঝাচ্ছেন, কিন্তু কোহিনূরের বোঝার কোনো নামই নেই। সে যেন পণ করেছে কোনোভাবে আহিয়ানের সাথে বিয়ে করবে না। আনায়া ও বাকিরা সবাই মিলে কোহিনূরকে বারবার বোঝাচ্ছে, রাজি করানোর জন্য। কোহিনূর যেন দিশেহারা হয়ে গেছে, কি করবে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। অবশেষে টানা 30 মিনিট সবাই মিলে বোঝানোর পর কোহিনূর বিয়েতে রাজি হয়ে যায়। কোহিনূর ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছে, আইহানকে সে তো এত তাড়াতাড়ি ক্ষমা করবে না।
আইহানের প্রতি অভিমান এক ফোঁটাও কমেনি। এদিকে আইহানে খুশি দেখে মনে হচ্ছে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। বিয়ে তো আগেই হয়েছিল, এখন শুধু রেজিস্ট্রিটা হবে। আহিয়ান আর কোহিনূর পাশাপাশি বসে আছে। আহিয়ান একটু পর পর কোহিনূরের দিকে তাকাচ্ছে। কোহিনূর আজ মেরুন কালারের শাড়ি পরেছে, মুখে হালকা মেকআপ, অপূর্ব লাগছে তাকে। আহিয়ান যেন চোখ সরাতেই পারছে না। আহিয়ানের বউকে এতটাই দেখতে ব্যস্ত যে তার পাশে বাবা চাচারা আছে সেদিকে খেয়াল নেই। আহিয়ানের বন্ধুরা এক পাশে দাঁড়িয়ে আছে। অয়ন খুবই হতাশ, চারিদিকে এত এত কাপড়ের মাঝে নিজেকে পচা বেগুনের মতো মনে হচ্ছে। আহিয়ান এসে নাফিজা বেগমের পাশে দাঁড়ায়, হাত থেকে ব্যাগটা নিয়ে বলে, মা, এটা ভালো সিদ্ধান্ত। তুমি কয়েকদিন গিয়ে মামাবাড়িতে থেকে আসো, কেমন? তোমার মন ভালো হয়ে গেলে আমি নিজ দায়িত্বে তোমাকে বাবার কাছে ফিরিয়ে দেব। তুমি চিন্তা করো না, আনায়া আর আমি আছি, বাবাকে দেখে রাখবো। ছেলের কথা শুনে হতভম্ব হয়ে যান আনোয়ার খান। কি বলছে কিছুই বুঝে উঠতে পারলেন না। নাফিজা বেগম রেগে গেলেন, আইহানের হাত থেকে এক ঝটকায় ব্যাগটা নিয়ে নিলেন। নাফিজা বেগম রেগে বললেন, তোমাকে আর আমার এত উপকার করতে হবে না। তুমি গিয়ে দেখো তোমার বউয়ের কি লাগবে না লাগবে, আমাকে নিয়ে তোমারও তো না ভাবলেও চলবে। বলেই হনহনিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন নাফিজা বেগম। আনোয়ার খান মাথায় হাত দিয়ে বসে পড়লেন। ছেলে তার আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। আহিয়ান গিয়ে বাবাকে সান্ত্বনা দিল, বাবা তুমি চিন্তা করো না, আম্মু চলে গেলে আমি তোমাকে সুন্দর দেখে আরেকটা বউ এনে দেব। আনোয়ার খান বললেন, চুপ করো তুমি, বেয়াদব ছেলে, বাবার সাথে কেউ এভাবে কথা বলে? আহিয়ান বলল, ও মা, তোমার সারা জীবন পড়ে আছে, বউ ছাড়া চলবে কিভাবে? আমি ভেবেছিলাম বুড়ো হলেও আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব, কিন্তু বুড়ো ছেলের সাথে বিয়ে দিলে নিজের মেয়ে এত বড় সর্বনাশ দেখতে পারবো না। আমি তোমাকে বউ খুঁজে দেব আব্বু, তুমি একদম চিন্তা করো না, নিজের মাথা চুল পাকিও না। ছেলের কথায় চোখ পাকিয়ে তাকালেন আনোয়ার খান। এমন ছেলে জন্ম দিয়েছেন, নিজের বাবাকেও লজ্জা দিতে ছাড়েন না। নাফিজা বেগমও তার উপর রেগে চলে গেলেন। এই বয়সে এসব মানা যায়? এই ছেলেকে আর বিশ্বাস নেই। এই তো একটু আগে তার সুস্থ সবল ভাইকে হার্টের রোগী বানিয়ে ছাড়লো, যার কিনা কোনো কালেই হার্টের কোনো অসুখ ছিল না। সে এই ছেলের কথায় কি সুন্দর নাটক করে নিজের মেয়েকে বিয়েতে রাজি করালো। আনোয়ার খান বললেন, তুমি এখান থেকে যাবে, না এই বয়সে আমার হাতে মার খাবে? আহিয়ান বলল, আরে সোনা ছেলে, আমার রাগ করে না, আমি তো এমনিতেই চলে যাচ্ছিলাম, তোমার বৌমা আমার অপেক্ষা করবে। ছেলের সাথে কথা বলে পেরে উঠবে না ভেবে আনোয়ার খান নিজেই উঠে চলে গেলেন। এদিকে খাট সাজানো নিয়ে অয়ন আর মিতুর মধ্যে ঝামেলা লেগেছে। অয়ন বলছে তার কথা মতো খাট সাজানো হবে, মিতু এতে দ্বিমত পোষণ করছে। মিতুর মতে অয়নের কথা মতো খাট সাজালে এটাকে বাসর ঘরে খাট বলে মনে হবে না, বাচ্চাদের অন্নপ্রাশনের খাট বলে মনে হবে। অয়ন বলল, শোনো সাবানা, আমি যেভাবে বলছি সেভাবেই হবে। মিতু বলল, আমার নাম মিতু, একদম ওসব আজে বাজে নামে ডাকবে না, বলে দিলাম। অয়ন বলল, সাবানার মতো সারাক্ষণ কাঁদো কাঁদো মুখ করে রাখলে সাবানা না বলে কি পরিমণি বলবো? মিতু বলল, আপনার আমাকে কোনো নামে ডাকতেই হবে না, কান খুলে শুনে রাখুন, আমার নাম মিতু, এই নামে না ডাকতে পারলে অন্য নামে ডাকার দরকার নেই। অয়ন বলল, কান খুলতে পারবো না, পরে যদি লাগাতে না পারি। শুনেছি আমি তোমার নাম ভূতু। মিতু বলল, বললাম তো মিতু। মিতু রেগে গেছে, তার এত সুন্দর নামে সাধ্য করে দিচ্ছে এই ছেলে। এই দুজনকে নিয়ে নাহিদ আর রুহি পড়েছে মহা বিপদে। এমন ঝগড়া শুরু করেছে রক্তারক্তি হয়ে যাবে। একজন বুনো ওল ও আরেকজন বাঘা তেঁতুল, কারোর থেকে কেউ কম যায় না। রুহি এবার খুবই বিরক্ত। রুহি এবার রেগে বলেই উঠল, তোমরা কি থামবে? এখানে যে কারণে আসলাম সেটাই তো হলো না। অয়ন, তুই মিতুর থেকে 3 ফিট দূরত্ব বজায় রেখে চলবি। রুহির কথায় নাহিদও সহমত জানালো। নাহিদ বলল, হ্যাঁ, রুহি ঠিকই বলেছে, পরে দেখা যাবে আহিয়ানে বাসর ঘর সাজাতে এসে তোমাদের নিয়ে হাসপাতালে দৌড়াতে হবে। তোমরা যা শুরু করেছো এখানে রক্তারক্তি কাণ্ড হয়ে যাবে বলে মনে হচ্ছে। আনায়া কোহিনূরের রুমে এত সময় ধরে বসে আছে। আজকে কোহিনূরকে যেভাবেই হোক তার ভাইয়ের রুমে নিয়ে যাবে, এই গুরু দায়িত্ব আহিয়ানি দিয়েছে আনায়াকে। এই কাজ না করতে পারলে তার চাকরি থাকবে না। যেভাবেই হোক আজ কোহিনূরকে নিয়ে যেতে হবে। কিন্তু কোহিনূর যাবেই না, পাথর হয়ে বসে আছে, কেউ আজ তাকে এই জায়গা থেকে নাড়াতেই পারবে না। আনায়া বলল, কোহিন, লক্ষ্মী বোনটি আমার, আমার কথা শোন, ভাইয়ার সাথে সব ঝামেলা মিটমাট করে নে। কোহিনূর বলল, পারবো না আনায়া আপু, তোমরা আমাকে এত সময় পুতুলের মতো নাচিয়েছো, যা বলেছো তাই করেছি, এখন আর পারবো না, দয়া করে আর কিছুই করতে বলো না, তোমাকে বারবার না করতে আমার খারাপ লাগে। আনায়া বলল,
আর কোনোদিনও কিছু বলবো না, এইবার মতো চলে আয়। কোহিনূর বলল, গেলে কি হবে শুনি? আনায়া বলল, কিছুই হবে না, এটা নিয়ম। নতুন বউ স্বামীর ঘরে না থাকলে এতে খারাপ হয়। কোহিনূর বলল, বিয়ে তো আর আজকে হয়নি আনায়া আপু, আর এসব অযৌক্তিক কথা তুমি আমাকে নিয়ে যাওয়ার জন্য বলছো, আমি এটা ভালোভাবেই জানি। আনায়া বলল, কোহিন এমন করছিস কেন বলতো? তুই আমার সাথে এখন ভাইয়া রুমে না গেলে আমি আর কখনোই তোর সাথে কথা বলবো না, বলে দিলাম। কোহিনূর বলল, আমি যাব না আনায়া আপু, তুমি চলে যাও। আয়ানা বলল, আমাকে তুই নিজের বোন ভাবলে এভাবে বলতে পারতি কোহিন। কোহিনূর নিজের অজান্তেই আনায়াকে কষ্ট দিয়ে ফেলেছে, এটা ভেবে খুবই খারাপ লাগছে তার। আনায়া তার নিজের বোনের থেকেও কম কিছু নয়। কোহিনূর বলল, ঠিক আছে আনায়া আপু, আমি যাচ্ছি, তুমি কষ্ট পেও না। কোহিনূর যেতে রাজি হয়েছে, এতে আনায়া মহা খুশি। আনায়া কোহিনূরকে একটা সাদা জামদানি শাড়ি পরিয়েছে। শাড়িটা আহিয়ানি আনায়াকে দিয়েছিল কোহিনূরকে পরানোর জন্য। বারবার এভাবে সাজগোজ করতে কোহিনূরের খুব বিরক্ত লাগছে, কিন্তু আনায়াকে কিছু বলাও যাবে না, বললেই সে এক বুক কষ্ট নিয়ে কান্না করে দেবে। কোহিনূরকে নিয়ে আনায়া আহিয়ানের রুমে আসে। আহিয়ানের বন্ধুরা আর মিতুরা সেখানেই ছিল। আহিয়ান অনেকক্ষণ হলো দরজার সামনে দাঁড়িয়ে আছে, এদের যাওয়ার কোনো নামই নেই। আহিয়ান মনে মনে বলল, না, আর এভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না, এদেরকে না তাড়ালে সারা রাত এখানেই দাঁড়িয়ে কাটাতে হবে। তোমরা কি আজ এই রুমেই থাকবে বলে ঠিক করেছো? আহিয়ানের কথায় অয়ন আর রুহি হেসে উত্তর দিল, হ্যাঁ, থাকলে মন্দ হয় না, আমরাও তো এটাই ভেবেছিলাম, তবে সাহস করে বলতে পারছিলাম না। তুই যখন বলে দিয়েছিস, আমরা আজকে এখানেই থাকবো। অয়ন একথা বলে উঠল। রুহি বলল, আজকে জম্বাবাজি আসলেও আমাদের এখান থেকে তাড়াতেই পারবে না, এদেরকে ভালোভাবে বুঝিয়ে লাভ নেই। আহিয়ান নাহিদকে চোখ দিয়ে ইশারা করলো। নাহিদ বুঝতে পারে আহিয়ান কি বলতে যাচ্ছে। নাহিদ অনেক কষ্ট করে সব কয়টাকে রুম থেকে বের করেছে। কোহিনূর ফুল দিয়ে সাজানো বিছানার মধ্যে বসে আছে। আহিয়ান একটু একটু করে এগিয়ে কোহিনূরের কাছে যায়, তখনই চোখ যায় জানালায় লাগানো বড় পর্দার কাছে। দুটো পা দেখা যাচ্ছে। এই পা দুটো যে অয়নের, এতে কোনো সন্দেহ নেই আহিয়ানের। আহিয়ান ভুরকুচকে তাকিয়ে থাকে সেদিকে। অয়ন ধরা পড়ে গেছে বুঝতে পেরে নিজে থেকেই বেরিয়ে আসে। অয়ন বলল, এভাবে রাক্ষসের মতো তাকিয়ে আছিস কেন? আমি তো তোকে অল দ্য বেস্ট জানাতে এসেছিলাম। আহিয়ান বলল, জানানো হয়ে গেছে, এবার যেতে পারিস। অয়ন বলল, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, তুই দরজাটা বন্ধ করতে ভুলিস না যেন, আমি আবার ফুলের গন্ধে আসতে পারি। অয়ন চলে গেলে আহিয়ান দরজাটা বন্ধ করে কোহিনূরের কাছে আসে। সাদা জামদানি শাড়িতে কোহিনূরকে সদ্য ফোটা ফুলের মতোই লাগছে। আহিয়ান কোহিনূরের অতি নিকটে এসে দাঁড়ায়। আহিয়ান বলে ওঠে, কুহু, তোকে আজ সদ্য ফুটে ওঠা স্নিগ্ধ সাদা গোলাপের মতো লাগছে। আহিয়ান হাত বাড়িয়ে কোহিনূরের গাল স্পর্শ করতে যায়। কোহিনূর এক ঝটকায় আহিয়ানের হাত সরিয়ে দেয়। কোহিনূর বলে ওঠে, সেই ফুলের সুবাস আপনাকে চিনতে হবে না, একদম আমার কাছে আসার চেষ্টাও করবে না, আপনি গিয়ে সোফায় ঘুমাবেন। একথা বলেই বিছানা থেকে একটা বালিশ নিয়ে ছুঁড়ে মারে আহিয়ানের দিকে। আহিয়ানের মুখটা তখন দেখার মতো ছিল। এত কাঠখড় পুড়িয়ে বিয়ে করলো, এখন কিনা বউ রেখে সোফায় ঘুমাতে হবে, এটা কি মানা যায়? আহিয়ান বলল, এমন করিস না বউ, আল্লাহ তোকে পাপ দিবেন। কোহিনূর বলল, এতে যদি আল্লাহ পাপ দেন তাই সই, তবুও আপনার সাথে এক বিছানায় ঘুমানো না। আপনি সোফায় ঘুমাবেন, না হলে আমি এক্ষুনি এই রুম থেকে বেরিয়ে যাব। আহিয়ান বলল, ঠিক আছে ঠিক আছে, তোকে যেতে হবে না, আমি সোফাতেই ঘুমাচ্ছি। আহিয়ান গিয়ে সোফায় শুয়ে পড়ল। এত বড় শরীর নিয়ে এই ছোট্ট সোফায় ঘুমাতে খুবই অস্বস্তি হচ্ছে, কিন্তু কিছু করার নেই। একটু পরপর এমনভাবে দীর্ঘশ্বাস ফেলছে, কিছু সময় পরপর চিল্লিয়ে চিল্লিয়ে একটা কথা বলে নিজেকে মনে দুঃখ প্রকাশ করছে। ভেবেছিলাম বিয়ে করে দিনরাত শুধু বউকে চুমু খাবো, নাতিপুতির মুখ দেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করবো, তা আর হলো না। যে অবস্থা, বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারবো কিনা সন্দেহ। আহিয়ানের বকবকানিতে কোহিনূরের কানে পর্দা ফেটে যাওয়ার উপক্রম। এত জোরে মানুষ কথা বলে, বিছানায় ঘুমাতে দেয়নি বলে কি প্রতিশোধ নিচ্ছে? কোহিনূর বিছানা থেকে উঠে ছাদে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। এই আধ পাগলের সাথে থাকলে সেও নিজে পাগল হবে, তার থেকে বরং আকাশের তারা গোনা ভালো। দরজা খুললেই চোখ দুটো গোল গোল হয়ে যায় কোহিনূরের। এক এক করে ঠিক 5 জন তার পায়ের সামনে এসে পড়ে। কারো পড়ে যাওয়ার শব্দ শুনে আহিয়ানও উঠে আসে। আহিয়ান আর কোহিনূর হাঁ করে একে অপরের দিকে একবার তাকাচ্ছে, তো আরেকবার বাকি 5 জনের দিকে তাকাচ্ছে। নাহিদ বেচারা পড়েছে লজ্জায়, পাগলদের সাথে থেকে নিজেও পাগল বনে গিয়েছে।
কোন আক্কেলে অয়ন আর রুহির কথা শুনতে গেছিল সেটা নিয়ে সে এখন আফসোস করছে। অয়ন ছিল সবার আগে, তাই বাকি চারজন তার উপরেই পড়েছে। এত ভারী ভারী শরীরের ভরে অয়ন আলু ভর্তা বনে গেছে। আহিয়ান প্রচণ্ড রেগে গেছে। বউ তাকে পাত্তা দিল না, এদিকে এরা তার পিছু ছাড়ছে না। আহিয়ান প্রচণ্ড রেগে বলে উঠল, তোদেরকে মেরে আমি 4 মাসে জেল খাটবো। ঘরে বসেও তোদের জন্য শান্তি নেই, দরজায় কান পাততে চলে এসেছিস। নাহিদ বলল, আমি কিছু জানি না ভাই, এসব অয়ন আর রুহির কাজ। আহিয়ান বলে উঠল, তোর লজ্জা করে না নাহিদ? শিং ভেঙে বাছুরের দলে নাম লিখিয়েছিস। নাহিদ বলে উঠল, তোর এদেরকে বাছুর মনে হয়? আহিয়ান একবার ধরলে মেরে তক্তা বানিয়ে দেবে, এই ভেবে অয়ন আর রুহি দিয়েছে এক দৌড়। তাদেরকে আর পায় কে? আনায়া আর মিতু মাথা নিচু করে চলে গেছে। এদের পাল্লায় পড়ে ভালো মানুষ নাহিদ ভুলেও এসব করে ফেলেছে। আহিয়ান আর কোহিনূরকে সরি বলে সেও এখান থেকে চলে যায়। সকালে সবাই খাবার খেতে টেবিলে বসেছে। কোহিনূর অনেকদিন পর সবার সাথে একই টেবিলে বসে খাবার খাচ্ছে। কোহিনূরের ছোট চাচি খাবার পরিবেশন করছে। আনায়াও হাতে হাতে সব এগিয়ে দিচ্ছে। এতদিন নাফিজা বেগমই এসব করতেন, আজকে একা হাতে সব কাজ করতে ওনার খুবই সমস্যা হচ্ছে। কোহিনূরের ঠিক সামনে চেয়ারটায় আহিয়ান বসেছে, তার পাশে মিতু। আহিয়ানের বন্ধুরাও আছে। আনোয়ার খান আর আফজাল খান ঠিক করেছেন ছেলে মেয়েদের কোথাও ঘুরতে পাঠাবেন। কারোরই মন মেজাজ ঠিক নেই, ঘুরে আসলে হয়তো সবারই ভালো লাগবে। আনোয়ার খান বলে উঠলেন, আহিয়ান তুমি আর তোমার বন্ধুরা মিলে কোথাও ঘুরে আসো, সাথে আনায়া, কোহিন, মিতু ওদেরকেও নিয়ে যেও। তোমরা তো একসাথে কোথাও যাওনি, এবার যাও ঘুরে আসো, তাহলেই ভালো লাগবে। আহিয়ান বলল, হ্যাঁ আব্বু, আমিও এটাই ভাবছিলাম। ঘুরতে যাওয়ার কথা শুনে সবাই লাফিয়ে উঠেছে। এক একজন এক এক জায়গায় নাম বলছে। কোহিনূর এখনও আগের মতোই বসেই মনোযোগ দিয়ে খাবার খেয়ে যাচ্ছে। এসব ঘোরাঘুরিতে কোহিনূরের তেমন শখ নেই, তবে মিতু যখন একবার শুনেছে এবার আর রক্ষে নেই, তাকে নিয়ে যাবেই যাবে। সবাই কথা বলে ঠিক করেছে সামনের সপ্তাহে সিলেটে ঘুরতে যাবে। নাফিজা বেগম বাড়িতে নেই, আজকে 7 দিন হলো। আনোয়ার খান এই কদিনে অনেকবার নাফিজা বেগমকে ফোন করেছেন, কিন্তু কথা বলেননি নাফিজা বেগম। এই নিয়ে তিনি আছেন চিন্তায়। এই বয়সে বউ ছেড়ে গেলে এটা মানুষ জানলে কী বলবে। ছেলেটাও হয়েছে তেমন, একবার গিয়ে নিয়ে আসতে পারল না।